কিন্তু কপালে সইল না। এই নিন হুজুর, আমি অনেক কষ্ট করে ওই দুপুর রাস্তা পায়ে হেঁটে আপনার জন্য এই মাদুলি এনে। মাদুলি কি হবে? 1 মাস লাগা করার পরে এর সুফল পাবেন। তখন দেখবেন ওই মেয়েরা আপনাকে পাবার জন্য ওই বুড়ো শিবের মাথা। বলো কি বিলাস, সত্যি আমি মনের মতো জীবন সঙ্গিনী পাবো? তবে আর কি বলছি হুজুর, আপনি শুধু মাদুলির উপর বিশ্বাস রাখুন, তাহলেই দেখবেন আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবেই হবে। শান্তি, পরম শান্তি। তুমি আমার যা উপকার করলে বিলাস, তোমার ঋণ আমি। এমন কিছু বেশি না, মাত্র 500 টাকা আমার মুখের কথায় বিশ্বাস করে ধার দিয়েছে। টাকাটা পাঠাতে হবে। টাকা না পেলে ওই সন্ধ্যা উত্তীর্ণ গেলে মাদিলে আপনার কোনো উপকারে লাগবে না। না বিলাস, তুমি আর এক মুহূর্ত দেরি করো না। এই নাও 500 টাকা, আর তোমার বকশিস 100 টাকা। হুজুরের অশেষ দয়া, আমি তাহলে এখন আসি হুজুর। এসো এসো। ঠাকুর, তুমি আমার ছোট্ট চাও পূর্ণ করো। ঠাকুর, তুমি পূর্ণ করো। কোথায় নরক, কোথায় স্বর্গ? কে বলে যাব হুজুর? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ যেতে ঈশ্বর সুখ। বিপুল চারণী যখনই বলে বিবেক পাইব নয়, আত্মগ্লানি নরক লাগুনে তখনই পুরিতে হয়। কদিন তোমার জন্য খুব মন খারাপ লাগছিল বাবা, তাই চলে না। তুমি খুশি হওনি? আমি শুনলে তুমি আরো খুশি হবে বাবা। এখন থেকে আমি তোমার কাছেই থাকবো। আমার কাছে থাকবি মানে? এই সময় একজন আপনজন তোমার কাছে থাকলে অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। রাকেশ, তুমি নিশ্চিন্তে থাকো বাবা, আমি এই দক্ষিণ দিকের ঘরটাই থাকবো। ওখানে বেশ হাওয়া বাতাস খেলে। তোর এখানে থাকা হবে না। কি বলছো বাবা? হ্যাঁ, ঠিকই বলছি। আজকাল রাতটা থেকে কালই তুই এখান থেকে বিদায় হবি। বুঝেছি, মায়ের ওপর থেকে তোমার অভিমান কোনো যায়নি, কিন্তু বাবা আমি তো তোমার ভাগ্নে, বোনের ওপর অভিমান করে ভাগ্নেকে তুমি পর করে দেবে? হ্যাঁ দেবো। আসলে তোরা কেউ আমার ভালো চাস না। আসলে আমি বিয়ে করব, এটা তোর মায়ের সহ্য হবে না। তাই আমার বিয়েতে বাগড়া দেবার জন্য তোকে এখানে পাঠিয়েছে। কিন্তু তুইও জেনে রাখ, তোদের মুখে চুন কালি দিয়ে বিয়ে আমি করবই করব। সেটাই তো চাই। শেষ বয়সে যতখানি স্ত্রীর ওপর আস্থা রাখা যায়, অন্য কারো ওপর ততখানি আস্থা রাখা যায় না। তুই তুমি নিশ্চিন্তে থাকো বাবা, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো। সত্যি বলছিস? হ্যাঁ বাবা, মিথ্যে বলিনি। তুমি শুধু সেই শুভ দিনটার জন্য অপেক্ষা করে থাকো। সেই শুভ দিনে শুধু তোমার মুখে শুধু হাসি ফুটে উঠবে না, আমার মুখে ফুটে উঠবে হাসি, শান্তির হাসি, তৃপ্তির হাসি, আনন্দের হাসি। না না, ঠিক বলেছিস বাবা। ওরে, এমন করে তো হ্যালো, আমি তো কোনোদিন ভেবে দেখিনি। আর তোমাকে কিছুই ভাবতে হবে না বাবা, এবার তোমার সব ভাবনা আমি ভাববো। এই না হলো আমার উপযুক্ত ভাগ্নে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আরে কখন খেয়ে বেরিয়েছি, মুখ কানে একেবারে তো শুকিয়ে গেছে। হাত মুখ ধুয়ে খাবি আয়, খাবি আয়। বুড়ো বলছো মামা আজ বিয়ের নেশায় পাগল। এই তো সুযোগ, এই সুযোগের সৎ ব্যবহার করতে হবে। চাইলে যখন পাওয়া যায় না, তখন চালাকির দ্বারা কার্য সৃষ্টি করতে হবে। সাধারণ মানুষকে ভাগিয়ে মামা আজ অনেক টাকা সঞ্চয় করছে। এবার সেই টাকা মানুষের কল্যাণে নিয়োজিত হবে, নিয়োজিত হবে। আমি তোমার কোনো কথাই শুনবো না খোকা বাবু, বিয়ে তোমাকে করতেই হবে। তুমি তো একই দিন ধরে আছো অনন্ত কাকা, আমার কোনো কথা তুমি শুনতে চাইছো না। এতদিন তো তোমার কথা শুনেছি, এবার আমার কথা তোমাকে শুনতে হবে। তুমি যদি বিয়েতে মন না দাও, আমার যেদিকে দু চোখ যাবে আমি চলে যাব। কি হলো, কথা বলছো না কেন? ও খোকা বাবু। ভয় হয়, আমার যে বড় ভয় হয় অনন্ত কাকা। ভয়? কিসের ভয় খোকা বাবু? সংসার, এই সংসার বড় পবিত্র জায়গা। আর এই সংসার সেই পবিত্রতা কখন নষ্ট হয় জানো?
যখনই ওই পরের মেয়ে এসে ওই রক্তের সম্পর্কটাকে নষ্ট করে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চায়। খোকা বাবু, অনেক সংসারের নগ্ন চেহারা আমি দেখেছি। এই আজকালকার মেয়েরা ওই মা ঠাকুরমার আদর্শ অনুপ্রাণিত হয়ে আজ আর সংসার করতে আসে না। তারা তারা স্বামীকে নিয়ে একটা নিজস্ব জগৎ করতে চায়। আর এখানে বাবা মা ভাই বোন কারোটাই হয় না অনন্ত কাকা, কারোটাই হয় না। এসব কি বলছো খোকা বাবু? আমি ঠিকই বলছি অনন্ত কাকা, বাংলার যৌথ পরিবারগুলো যা এইভাবেই ভাঙছে। ওই যে পিতৃতুল্য দাদা নিজের সাজ স্বপ্ন বিসর্জন দিয়ে ওই ছোট ভাইকে লেখাপড়া শিখায়, সমাজের মুখে প্রতিষ্ঠিত করে। আর সেই ভাই বিয়ে করে বিয়ের পরই ওই স্ত্রী অনুগত হয়ে ওই অসহায় দাদার বুকে হানে বিচ্ছেদের আঘাত। বলতে পারো অনন্ত কাকা, আরে তাই যখন আমাদের সমাজের আসল চেহারা, ওই তখন কি আমার উচিত ওই পরের মেয়েকে বিয়ে করে এনে এই সুন্দর করে সাজানো সংসারটাকে ভেঙে চুরমার করে দেওয়া? খোকা বাবু, না না, আমি পারবো না অনন্ত কাকা, আমি পারবো না, কিছুতেই না। এটা তোমার ভুল ধারণা খোকা বাবু। পৃথিবীতে অন্ধকার যেমন আছে তেমন আলোও আছে, যে নিজেকে ধূপের মতো পুড়িয়ে সংসারকে সুগন্ধে ভরিয়ে দেয়। কিন্তু অনন্ত কাকা, তুমি যখন ভালো, আমি হলফ করে বলতে পারি গৌরানী নিশ্চয়ই ভালো হবে। তাছাড়া আমাদের কপালে যদি দুঃখ লেখা থাকে, স্বয়ং ভগবানও রোধ করতে পারবেন না। তাই বলে তুমি বিয়ে করবে না, তা তো হতে পারে না। আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না অনন্ত কাকা। আমি সবই বুঝি খোকা বাবু, এসব যে তোমাকেই করতে হবে। বলো কথা দাও, আমার আর কর্তব্য ইচ্ছে মূল্য তুমি দেবে। বেশ, যা ভালোবাসো তাই করো। এই তো খোকা বাবু বিয়েতে মত দিয়েছে। কর্তবাবু ঠিকই বলেছিল। হ্যাঁ রে অনন্ত, একমাত্র তুই পারবি খোকাকে বিয়েতে রাজি করাতে। হ্যাঁ হ্যাঁ, আমার খোকাবাবু কথা শুনেছেন। আরে অনন্ত, অনন্ত, এই যে অনুপ, প্রিয় আছে, ভালো আছে। আজ একটা সুখবর আছে। কি সুখবর কর্তাবাবু? বলবো বলবো, নিশ্চয়ই বলবো। এতে বড় একটা আনন্দ কথা চেপে রাখতে পারি। কি হলো এমন হা করে আমার মুখের দিকে তাকিয়ে কেন? কি আপনার আনন্দের কথা বলুন কর্তাবাবু। ওরে, আমাকে আর কোনোদিন অফিস যেতে হবে না। কেন, কি হয়েছে বাবা? আমি রিটায়ার্ড হয়ে গেছি। বাবা, আমার টেবিলের উপরে একটা নোটিশ ম্যানেজার লিখেছেন, আমার 65 বছর শেষ হয়ে গেছে, আমার পরিবর্তে অন্য লোক নিয়োগ করবেন। এতে আর দুঃখ কি আছে? না না, দুঃখ নয়, আনন্দ। যে কারখানায় দীর্ঘ 40 বছর সৃষ্টি সমস্যা একইভাবে কাজ করে এসেছি, সেই কারখানা থেকে আমি রিটায়ার হয়ে গেছি। আজ কি আনন্দ, কত বড় আনন্দ, তা আমি বলে বোঝাতে পারবো না। ভালোই হয়েছে বাবা, তোমার শরীরও খারাপ, এবার তুমি বিশ্রাম নাও। বিশ্রাম? হ্যাঁ হ্যাঁ, এবার আমি বিশ্রাম নেবো। আর আমাকে অফিসে যাওয়ার জন্য ছুটে গিয়ে ট্রেন ধরতে হবে না, লাইনে দাঁড়িয়ে ট্রামে উঠতে হবে না। আজ আমার একদিনের জীবনের পরিশ্রম আছে। এবার অনুভব বিয়ে দিয়ে বৌমা কাছে ছেলের মতো গল্প করে দিন কাটাবো। খুব ভালো হবে কর্তাবাবু। বৌরানীকে নিয়ে খুশির আনন্দে আমাদের দিনগুলো কেটে যাবে। দেখো অনন্ত কাকা, ওই আনন্দের মাঝে নিরানন্দের ঢেউ আসলে পরে এই আমাদের সবার স্বপ্নগুলো যেন এলোমেলো করে না দেয়। খোকা বাবু, ওই স্বপ্নের ওখানে একটু পড়লে শুধু তোমরাই কাঁদবে না, আমাকেও যে কাঁদতে হবে। আর যে কান্না কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও না। এরে অনন্ত, অনুর যেন কিসের ইঙ্গিত দিয়ে গেল? কিসের আবার? খোকা বাবু শুধু ভয়, পরের মেয়ে এসে হয়তো আমাদের সহ্য করতে পারবে না। অনুপর অফিসার হলে কি হবে? সে এখনো ছেলে মানুষ হয়ে আছে। আচ্ছা, আমরা তো দেখে শুনে মেয়ে ঘরে আনবো, তাছাড়া বৌমাকে আমরা নিজেদের মতো করে নেবো। আর দেরি করবেন না কর্তাবাবু, সামনের মাসে বিয়ের দিন ঠিক করুন। আমার দেখাই আছে। তাহলে তো কাজ এগিয়ে আছে, এবার বাকি কাজ আমাকে সামলাতে হবে। না না, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি একাই সব দিন সামনে নেব। অনন্ত, হ্যাঁ, আমি কিন্তু একটা কথা বলে রাখছি কর্তাবাবু, বৌরানীকে যেমন লক্ষ্মীর প্রতিমা মতো দেখতে হয়, পাড়ার 5 জনকে আমি যেমন গর্ব করে বলতে পারি আমার খোকাবাবু যেমন সুন্দর, বৌরানী তেমন সুন্দর হয়েছে। হ্যাঁ
দেবতা পাশে দেবী মানাবে, দানবী নয়, তা আমি চাই। না না, স্বপ্ন দেখো না, এই পৃথিবীতে স্বপ্ন দেখা অপরাধ। ওই স্বপ্নের পাপড়িগুলো বিকশিত হওয়ার আগে দুষ্ট কীটের দংশনে তোমার জীবন বেসুর হয়ে যাবে। তখন আর হাজার চেষ্টা করলেও তোমার জীবন বিনার তারে তোর দাঁড়াতে পারবে না। পারিনি, আমিও পারিনি আমার জীবন বিনার তারে তোর দাঁড়াতে। তাই তো আজ আমাকে দোকান চলে মুখ বাঁধাতে হচ্ছে। ওই জীবন নদীর জোয়ার বাটায় যা হারিয়ে যায়, তার কোনোদিনও ফিরে পাওয়া যায় না, কোনোদিনও না। আজ নয়, আমার সাজানো বাগান যেদিন শুকিয়ে গেছে, সংসার মরুদ্যান যেদিন মরুভূমিতে পরিণত হয়েছে, সেই দিন থেকেই আমি কাঁদছি। এত কাঁদি তবু আমার বেতার লাঘব হয় না। বুঝেছি, তোমার দুঃখ অনেক বুকের মধ্যে জমা হয়ে আছে। হ্যাঁ, দুঃখ পেলে তো আমি চেয়েছিলাম, কিন্তু দুঃখ না পেলে মানুষের জীবন তো আর সুন্দর ভাবে গড়ে ওঠে না। কিন্তু যে দুঃখের কোনো সান্ত্বনা থাকে না, জীবনকে পুড়িয়ে ছারখার করে দেয়, সেই দুঃখ তো আমি পেতে চাইনি। তুমি খবরদার, জগতের কাউকে বিশ্বাস করো না। আজ যে মিষ্টি কথা বলছে, কাল সে ফেনা তুলে বুকে চবল মারবে। তখন তুমি বিষয়ের জ্বালায় চটপট করবে, আর সে দূরে দাঁড়িয়ে অট্ট হাতে আসবে। না না, পৃথিবীর সব মানুষ তো আর খারাপ নয়। আমিও তো তাই ভেবেছিলাম, তাই তো আমার পরম বন্ধুকে আমি বিশ্বাস করে বুকে টেনে নিয়েছিলাম। কিন্তু সে আমার সরলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে প্রতারণা করেছে, আমাকে সর্বশান্ত করেছে, ভেঙে দিয়েছে আমার স্বপ্নের নীড়, চিরতরে নিভে দিয়েছে আমার সুখের প্রদীপ। কে সে শয়তান? তাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত তাকে আমি খুঁজবো। আমার আলোর ভুবন যে অন্ধকারে ভরিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে আমার স্বপ্নের খেলাঘর। সেই মানুষ রূপী চুরিটা, সেই জানোয়ারের মুখে বসে তার ভবনে সাঙ্গ করে দেবো, সাঙ্গ করে দেবো। হে ঈশ্বর, তোমার রাজ্যে এত অনিয়ম, কেন এত অন্যাচার? তোমার সৃষ্টি মানুষকে তুমি আলোর পথ দেখাও দয়াময়, আলোর পথ দেখাও। ও গো দয়াময় সুবিধাতা, এই কি গো তোমার বিচার, এই কি গো তোমার বিচার। ও গো দয়াময় বিশ্ববিধাতা, এই কি গো তোমার বিচার, এই কি গো তোমার বিচার। একদিকে ঝরে খুশির প্লাবন, অন্যদিকে ঝরে হাহাকার, এই কি গো তোমার বিচার, এই কি গো তোমার বিচার। ও গো দয়াময় বিশ্ববিধাতা, এই কি তোমার বিচার, এই কি গো তোমার বিচার। কে আমার অপেক্ষায় দিন গুনছে, আর আমি কেয়াকে ভুলে ওই রত্নাকে পাওয়ার জন্য উৎগ্রীব হয়ে উঠেছি। ওই সুন্দরী রত্নার উপজীবন আমাকে পাগল করে দিয়েছে। রত্নাকে আমার চাই, কিন্তু কেয়া লিটিল স্যান্ডালের জীবনে ওই কেয়ার অধ্যায় শেষ হয়ে গিয়েছে। নিত্য নতুন নারী দেহ উপভোগ করার মধ্যে যে আনন্দ আছে, তাই তো আমার জীবনের পঞ্চম শিকার ওই রত্নার যৌবন সমুদ্রে আমি একটু সাঁতার কাটতে চাই। আমি একজন সাধারণ মানুষ। তাই নাকি? আজ তাহলে সূর্যটাই পশ্চিম দিকে উঠেছে নাকি? কেন? কোন সাধারণ মানুষ তো এই গুন্ডা তামালের কাছে আসে না, তারা সব সময় আমার থেকে দূরে থাকতে চায়। যাক, ঠিক জায়গাতে এসেছি তাহলে। তুমি সেই কুখ্যাত গুন্ডা তামাল। কেন?
কোনো সন্দেহ আছে নাকি? আরে না না, শোনো তোমার, আমার একটা কাজ তোমাকে করতে হবে। কি করতে হবে বলুন? এই যে ছবিটা দেখছো, সুন্দরী মেয়ের ছবি। নিম্নাঙ্গা বস্তিতে থাকে, মেয়েটাকে আমার চাই। কেন? আমি ওকে বিয়ে করব। মেয়েটা বড় ভাগ্য বলতে হবে। আপনার মতো সুপাত্রটাকে জীবন সঙ্গী রূপে পেতে চাইলে শুনলে সে খুব বড় খুশি হবে। না, সে আমার প্রস্তাব ঘৃণায় প্রত্যাখ্যান করেছে। মেয়েটা শুধু সুন্দরী নয়, যথেষ্ট বুদ্ধিও আছে। তাই আপনার মতো লম্পট পুরুষকে চিনতে তার একটুও ভুল হয়নি। তার মানে মানেটা বুঝতে পারলেন না? ওই মেয়েটার আশা ত্যাগ করুন। মেয়েটা আপনার লোভের বর্ষিতে ধরা দেবে না। আরে সেজন্য তো তোমার কাছে এসেছি। মেয়েটাকে তুমি ধরে আনবে, আমি তোমাকে উপযুক্ত পারিশ্রমিক দেবো। হাসছো যে? ওই মানুষ চিনতে আমার ভুল হয়নি। সূর্যটাই পূর্ব দিকে উঠেছে, শুধু মেঘাচ্ছন্ন আকাশের জন্য সময়টা পরিবর্তন হয়েছে। তাওয়াল, তাওয়াল আপনাকে সাবধান করে দিচ্ছে, ওই বস্তির ওই মেয়েটার আশা ত্যাগ করুন। তাহলে তাওয়াল আপনাকে দুনিয়ার বুকে চিন্তা রাখবে না, আপনার সব খেল খতম করে দেবে। কি বলছো তুমি? আপনার মতো ধনী দুলালদের যা বলা উচিত তাই বলছি। এক রাস রূপ নিয়ে মেয়েটাই গরিবের ঘরে জন্মেছিল, সেটার অপরাধ নয়। অপরাধ আপনাদের মতো কামত্ব পশুদের, যারা নারীর নারীত্বকে দুপায়ে মারিয়ে চলতে চায়, নিজের পাপ লালসা চরিতার্থ করতে, নিজের পাপ লালসাকে চরিতার্থ করতে চায়। কিন্তু জেনে রাখুন, আপনার লালসার যুবক আসছে, আমি ওকে বলি হতে দেব না। নিশিসান্নার জীবনে কারো কাছে পরাজয় স্বীকার করেনি। নিত্য নতুন নারীর দেহে উত্তাপ, যার প্রাণের স্পন্দন আনে। একটা রূপ করবে করবে তো মেয়ের কাছে যে পরাজয় স্বীকার করবে না। করতে হবে। আপনাদের মতো বড় একটা জগৎ আছে, আর সেখানে আছে পবিত্র ভালোবাসা। যে ভালোবাসা সহজে পরকে আপন করে নেওয়া যায়। বুঝেছি, মেয়েটাকে তোমার খুব মনে ধরেছে, তাই না? তাই তুমি ওকে নিয়ে ঘর বাঁধতে চাও। চুপ করুন। আর একবার ওই কথা উচ্চারণ করলে না না, আপনার মতো নিজ মানুষেরা ভালো কিছু ভাবতে পারে না। নিজেদের অন্তরে কুৎসিত প্রতিচ্ছবিটাই অপরের মধ্যে দেখতে পায়, তাই ভাবে নিজের পৃথিবীর সব মানুষই তার মতো নরকের কি। তাওয়াল, ওই সুন্দর ফুলটাকে দুষ্ট কীটের দংশনে ওপরে ধরে তো দেবো না। আমি তা সুখের ঘর বেঁধে দেবো। পবিত্র ভালোবাসা মুখে ফুটিয়ে তুলবো। হ্যাঁ, আমি তার দাদা, সে আমার বোন, স্নেহের ছোট্ট বোন। বল। ওই নিরীহ অসহায় মেয়েটার মুখে আপনার কামনার অনালাগুনে পুড়ে ছাই হতে দেব না। আমি তার দাদা হয়ে আমি বুকে আগলে রাখবো। আপনি তার কেশাগ্র স্পর্শ করতে পারবেন না। কাজটা মোটে ভালো করলে না তাওয়াল। তুমি আবার প্রস্তাবে রাজি না হলেও এই শহরে তোমার মতো আরো কুখ্যাত তামাল আছে, যারা টাকার লোভে তাকে ধরে এনে আবার হাতে তুলে দেবে, আর আমি তাকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে তার রূপটা পান করবো। আমার গলা পর্যন্ত নরকে ডুবে আছে, কিন্তু ওই ভদ্র পোশাক পরা বাবুদের মাথা পর্যন্ত ডুবে গেছে। তবু ওরা চিৎকার করে বলে আমরা সভ্য জগতের সভ্য মানুষ। কিন্তু না না, আর এক মুহূর্ত দেরি নয়, আমাকে এক্ষুনি ওই নিম্নগার বস্তিতে যেতে হবে। ওই হতভাগিনীর ভাগ্য গাছ মেঘাচ্ছন্ন হওয়ার আগে আমাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, আমি রক্ষা করব, আমার জীবন দিয়ে আমি তাকে রক্ষা করব।
পরে ফিরবো বলে আজ 1 বছর হতে চললো, নিশ্চিত এখনো ফিরলো না। কত SMS, কত ফোন করেছি, কোনো রিপ্লাই পাইনি। তাহলে তাহলে কি নিশ্চিত আমাকে দেশের বাড়ি গিয়ে ভুলে গেল? সেই বেঈমানটা না আমার মুখে আনিস রে মা। ড্যাডি, সে লম্পট রং মেখে 2 দিনের জন্য তোর সাথে ভালোবাসার নাটক করেছিল। ড্যাডি, কিন্তু ড্যাডি ও যে আমায় কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে। ওই ছেলেরা যখন ভালোবাসার অর্থ যেতে ফেলে ফেলে না, তখন তারা এরকম অনেক কথাই বলে, কিন্তু কোনোদিন বাস্তবে মেলে না, জানিস মা। বাস্তব বড়ই কঠিন, বড়ই নির্দয়। ড্যাডি, এমনও তো হতে পারে হয়তো ও কোনো কাজে আটকে পড়েছে। স্বীকার করলাম তোর কথা, কিন্তু তুই যে অতগুলো ফোন SMS পাঠিয়েছিস, তার তো একটা উত্তর দিতে পারতো। ড্যাডি, ওর কথা তুই ভুলে যা মা। ওই পলাশডাঙ্গা গ্রামে আমি তোর জন্য পাত্র ঠিক করে রেখেছি। পলাশডাঙ্গায়? হ্যাঁ, জানিস মা কি সুন্দর ওই পলাশডাঙ্গা গ্রাম। ধানের খেতে বাতাস ঝেলঝেলে। ওই গ্রামের পাশ দিয়ে ছোট নদী এঁকে বেঁকে বয়ে গেছে, তাতে মোড়ালেরা ভেসে বেড়ায়। সূর্য অস্ত্র যাওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা তাদের বাসায় ফিরে যায়। সন্ধ্যা হলে তুলসী তলায় প্রদীপ জ্বলে ওঠে, ঘরে ঘরে শঙ্কাধ্বনি শোনা যায়। পল্লীগ্রাম তুমি খুব ভালোবাসো, তাই না ড্যাডি? আরে আমার শৈশব থেকে যৌবনকাল পর্যন্ত অতিবাহিত হয়ে পল্লীগ্রামে, তাই পল্লীগ্রামের স্মৃতি মন থেকে মুছে ফেলতে পারি না মা। কি হলো ড্যাডি, তুমি এমন চমকে উঠলে কেন? কিছু নয়, জানিস মা, ওই তোর জন্য যে পাত্র ঠিক করেছি না, সেটা খুবই ভালো, ইঞ্জিনিয়ার পাস করে চাকরি করছে। ও, আমি এখন আসছি ড্যাডি। কখন ফিরবে? বেশি দেরি করবো না, ওই পার্কে একটা বান্ধবীকে আসতে বলেছি, তার সঙ্গে দেখা করে চলে আসবো। মেয়েটার মনে গভীর ভাবে রেখাপাত করেছে নিশিতের স্মৃতি মন থেকে মুছে ফেলতে পারছে না। আগে থেকে ওদের এই ভালোবাসার কথা জানলে ছেলেটাকে একবার যাচাই করে দেখতাম। ওই বস্তির ছোট লোকের কাছে তুমি পরাজয় স্বীকার করে নিয়েছো। তুমি শুধু দেখছো একটা অপরাধ নয়, একটা ভীরু দুর্বল কাপুরুষ। তোমাকে দেখছি আমার কোনো কাজ হবে না। আপনি বিষয়ে উত্তেজিত হচ্ছেন স্যার, আমার কোনো দোষ নেই। বলতে আমি আপনার আদেশ মতন বস্তি থেকে ওদের বাইর করে দিয়েছিলাম। তাহলে ভীরু হলে কেন? অতগুলো লোক নিয়ে গেও ওই বস্তির কাজ আলো করতে পারলে না। আমি তো তোমাকে বলেছিলাম বস্তির কোনো চিহ্ন তুমি রাখবে না, উল্টো যাচ্ছে এই মাটির সঙ্গে মিশিয়ে দেবে। হ্যাঁ স্যার, কিন্তু ছোট বাবু বলে যায় ফিরে আসতে বাধ্য হয়েছে। কি বলে? অলাক কথা দিয়েছে। হ্যাঁ বাবা, ওই কতগুলো নিরীহ অসহায় মানুষকে আমি আসলে দ্রুত হতে দেব না বলে আমি বাধা দিয়েছি। কাজটা মোটেই ভালো করনি হলো। জানে তোমার লোকেদের সঙ্গে আমি যদি বস্তি উচ্চতে সামিল হতাম তাহলে তোমার বাহবা জানাতে, কিন্তু আমার দুর্ভাগ্য তোমার ওই বাহবা আমি কোনোদিনই পাবো না। তুমি তো জানো বাবা, ওই অন্যায়কে আমি চিরদিন মনে প্রাণে ঘৃণা করি, তাই তোমার বাহবার লোভে এত বড় একটা অন্যায়কে প্রশ্রয় দিলে আমি যে নিজের বিবেককে কোনো ক্ষয়ক্ষতি ও সন্তুষ্ট করতে পারতাম না। আমি তোকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ওই বস্তি আমি রাখবো না, ওইখানে নতুন কারখানা তৈরি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কারখানা তুমি তৈরি করতে পারো, তাহলে ওই বস্তি ভেঙে নয়, দীর্ঘ 20 বছর ধরে ওরা ওই বস্তিতে বাস করছে, সময় মতো ভাড়াও দিচ্ছে, তাই তুমি ইচ্ছে করলে পারো না ওদের বস্তি থেকে উচ্ছেদ করতে। কিন্তু যখন যে কারখানা তৈরির প্ল্যান প্রোগ্রাম যে হয়ে গেছে, তুমি চুপ করো। এক মুঠো ভাতের জন্য নিজের বিবেক মনসত্ব জলাঞ্জলি দিয়ে অনেক নিষ্কাজ করছো তুমি। একবার ভেবে দেখেছো আজ যদি তুমি বস্তির বাসিন্দা হতে, তাহলে তোমার ওই নিশ্চিত আশ্রয়টুকু ছেড়ে ওই গাছতলা দাঁড়ানোর জন্য তোমার বুকে কতখানি দুঃখ পাইছো। সবই বুঝি ছোট বাবু, কিন্তু আমি নিরুপায়। নিরুপায়? হ্যাঁ ছোট বাবু, ন্যায় হোক অন্যায় হোক, হুকুম তুমি না করতে পারলে যে আমার চাকরি থাকবে না। তার তুমি যারা পুরো করে তোমার ওই চাকরি বজায় রাখতে চাও, তার জন্য তুমি যদি অপরের চোখে জলের কারণ হয়ে দাঁড়াও, তাতেও তোমার কিছু যায় আসে না। আপনি আমার বাইরে থেকে বিচার করতেন ছোট বাবু, কিন্তু আমি পারিনি। এই হৃদয় নিষ্ঠুর সমাজ আমার সামনে থেকে চুরমার করে দিয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি ছোট বাবু,
একটু সহানুভূতি, একটু ভালোবাসা পেলে আমার জীবনের দিক বদলে যেত। আজ আজ আমার নিত্য নিঃশ্বাস এই জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, সেই ঝড়ে বেদনার বালি জড়ে পড়ে আমি মুখ ঢুকিয়ে কথা কেঁদেছি। ওই করুণের দ্বারা একটু ভালোবাসার ভিক্ষা চেয়েছি, তো সকলে আমাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষের প্রতি মানুষের সালাম ঘৃণায় আমাকে সরিয়ে এনেছে এই নরককুণ্ডে। না না, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনার আদেশ পালন করে যাব। আপনি আমার অন্নদাতা মালিক, আপনার আদেশ অমান্য করে আমি এই বেমানের পরিচয় দেবো না, কোনোদিনই না। তুমি আমি খাতায় বন্দি পাখির মতো ওই নীল আকাশ দিকে তাকিয়ে একরাশ যন্ত্রণা বুকে নিয়ে ছটফট করবো। মনে জানতে হয়তো অনেক সামনে জাল বুনবো, কিন্তু খুশির আনন্দে ডানা বেলে মুক্ত আকাশে কোনোদিনই উঠতে পারবো না, কোনোদিনই না। আমি চাই না ওই বস্তির ছোট লোকগুলোর জন্য তুমি মাথা কামাও। কাদের ছোট লোক বলছো বাবা? ওই বস্তিতে বাস করলে মানুষ যদি ছোট লোক হয়ে যায়, তোমার মুখে শুনেছি আমার ওই ঠাকুরদা ওই বস্তির বাড়িতে বাস করতেন, তাহলে তোমার মাথায় তিনিও বুঝি ছোট লোক? বস্তিতে বাস করলে মানুষ ছোট লোক হয় না বাবা, গিয়ে জানলে দেখা যাবে ওই হতভাগ্য মানুষগুলোর একদিন সবকিছু ছিল। আমাদের এই ধনী ষড়যন্ত্রে ওরা ওই সবকিছু হারিয়ে ওই বস্তিতে আশ্রয় নিয়েছে, কিন্তু মন থেকে ওদের আত্মীয় পরিবার টুকানো মুছে যায়নি। মানুষের দুঃখ ওরা ওই মানুষের পাশে দাঁড়ায়, আর আমরা ধনীরা শুধু সুযোগের অপেক্ষায় থাকি। ওদের শেষ সম্পদটুকু আত্মসাৎ করা পর্যন্ত আমাদের চোখে শান্তির ঘুম আসে না বাবা। একবার বুকে হাত দিয়ে বলো তো বাবা, বস্তির ওই নিষ্পাপ সরল সরল মানুষের ছোট লোক না আমরা উঁচুতলার মানুষের ছোট লোক? আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না, শুধু এইটুকু জেনে রাখো এই বস্তি আমি রাখবো না। তবে আমারও শেষ কথা শুনে রাখো বাবা, তোমার যুবক আসতে আমি ওদের সাত স্বপ্ন বলে হতে দেবো না। তার জন্য তুমি আমাকে যে শাস্তি দাও, সে শাস্তি যত কঠিনই হোক আমি মাথা পেতে নেবো। কোনো সত্যের পূজারে তাই পরম মমতাময়ে মানুষকে যে বুকে টেনে নেবে, অনাদারে দূরে সরিয়ে দেবে না, দিতে পারবে না কোনো দিনই না। তাই তো এখন আমি কি করব? এই অপদার্থ ছেলেটাকে নিয়ে আমি না না, আমাকে এখনই হোমলে চলবে না। আমার লক্ষ্য ঠিক রেখে আমাকে এগিয়ে যেতে হবে। আমার স্বপ্ন আমাকে সফল করতে হবে। মামা, ও মামা, না না, অত দূরে গিয়েও আর পিছিয়ে আসা সম্ভব নয়। যেমন করে হোক ওই স্কুল তৈরি করতে হবে, শিক্ষার আলো দিয়ে অপেক্ষিতার গল্লির মুখ থেকে অশিক্ষিত অন্ধকার দূর করতে হবে। মামা, ও মামা। কিরে গলা ফাটিয়ে আমার চিৎকার করছিস কেন? তোমার কি শরীর খারাপ বাবা? আর বলিস না বাবা, ওই বাতের ব্যথাটা আমার চাগার দিয়ে উঠেছে। কত ওষুধ খেলাম, কিছুতেই কিছু কাজ হলো না। হবে হবে, হবে হবে, তুমি শুধু কয়েকটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করো। তারপর নতুন মামিমা বাড়িতে আসার পরে তখন তোমার সব রোগ নির্মূল হয়ে যাবে, তখন তোমার রূপটা একেবারে বদলে যাবে। কি ব্যাপার, কোনো সুখবর এনেছিস বুঝি? ওই যে তুমি তারিণী চাটুর্যির মেয়ের কথা বলছিলে। ও হ্যাঁ হ্যাঁ, মেয়েটার নাম রত্না। আহা, খুব ভালো মেয়ে। তা হ্যাঁ রে, তারিণী আমাকে মেয়ে দিতে রাজি হয়েছে বুঝি? হবে না ভাবে, অভাগা কন্যা দায় করেছে পিতারা এমন সুপাত্র পেলে হাতছাড়া করতে চাইনি। বেনা বোনের মেয়ের বিয়ে হবে, এটা তার তো 14 পুরুষের সৌভাগ্য। আরে বটেই তো, বটেই তো। তাহলে আর দেরি করিস না বাবা, ওই সামনে শুভ দিনে আমাদের 4 হাত এক করে দেওয়ার ব্যবস্থা কর। তোকে আর হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে না। সবই তো বুঝলাম আমার, কিন্তু আবার কিন্তু কেন? টাকার জন্যে তোকে কিছু ভাবতে হবে না, ওই বিয়ের সমস্ত খরচ আমি বহন করব। সে তো করবে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। আবার কি কথা? না মানে তো বিয়ের আগে তোমার সম্পর্কে রত্নার মনে একটা উঁচু ধারণা জন্মাতে পারলে
অর্থাৎ রত্না যদি জানতে পারে তার স্বামী একজন উদার মহান পুরুষ, তাহলে বিয়ের পর তোমার খুব গভীর ভাবে ভালোবাসবে। কথাটা তো তুই বন্ধ বলিস নি বাবা। ওরে এমন করে তো আমি কোনোদিন ভেবে দেখিনি। হ্যাঁ বাবা, তাই আমি ঠিক করেছি গ্রামে যে নতুন স্কুল তৈরি হচ্ছে তার জন্য তুমি 10,000 টাকা চাঁদা দেবে। 10,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, জানার হেড লিস্টে তোমার নাম থাকবে। শুধু কি তাই, স্কুল উদ্বোধনের দিন তোমাকে সভাপতির আসনে বসানো হবে। গলায় কপালে চন্দনের ফোঁটা দিয়ে, গলায় ফুলের মালা দিয়ে তোমাকে বরণ করা হবে। তুমি বক্তৃতা দেবে, তোমার নামে গায়ে ধন্য ধন্য রব পড়ে যাবে। এবার ভেবে দেখো তোমার মা, তোমার নাম যশ শুনে রত্নার মন কতখানি ভরে উঠবে। হ্যাঁ হ্যাঁ, আমি 10,000 নয়, কালই তোকে ব্যাগ থেকে 15,000 টাকা তুলে এনে দেব। স্কুলের কাজ তুই তাড়াতাড়ি শেষ কর, শেষ না করলে তো আমি তো বিয়ের পিড়িতে বসতে পারবো না। ঠিক আছে বাবা, টাকার যখন কোনো প্রবলেম রইল না তখন যেমন করে হোক 7 দিনের মধ্যে স্কুল উদ্বোধন করবো। সত্যি বলছিস তুই? মিথ্যে বলিনি বাবা, তুমি শুধু সেই শুভ দিনটার জন্য অপেক্ষা করে থাকো। সেই শুভ দিনে শুধু তোমার মুখে হাসি ফুটে উঠবে না, আমার মুখে ফুটে উঠবে হাসি, শান্তির হাসি, তৃপ্তির হাসি, আনন্দের হাসি। এখনই যে আমার আনন্দে হাসতে ইচ্ছা করছে। হঠাৎ মনে হলো স্কুল উদ্বোধন হচ্ছে এবং আমি বক্তৃতা দিচ্ছি। মাননীয় ভদ্র মহোদয়গণ, আজ এই স্কুল উদ্বোধনের দিন। এই স্কুল তৈরি করতে এই গ্রামের সমস্ত মানুষের পরমানে বেঁচে থাকো। আমি নবজন্ম পেতে চলেছি বিলাস। ওই বজ্র গাছে ঝলসে যাওয়া গাছে আবার ফুল ফুটবে। শুধু কি তাই, ওই মোরা গাঙে জোয়ার এসে হোটেল, উফ, এই অজপাড়ায় কি মানুষ বাস করতে পারে? বিশ্রিয়া লাগবে না কিয়া, আমি এসে গেছি শুধু তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ
কেয়া, অফিসে গিয়ে তোমার মুখ অনেকক্ষণ দেখতে পাইনি বলে আমি এখন হাঁপিয়ে উঠেছিলাম। আর তাই তো তোমার মুখ দেখবো বলে অফিস থেকে তাড়াতাড়ি চলে এলাম। এতে আবার ভাগ্যের কি আছে কেয়া? বিয়ের পর প্রথম সব ছেলেদের এই অবস্থা হয়। কেয়া, সত্যি করে বলো তো, তোমার কি ইচ্ছে যায় না এই সময় আমি সবসময় তোমার পাশে থাকি? ওই মেয়েদের মুখে শুধু একই কথা, জানি না জানি না। দেখো তো কেয়া, এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে? কি সুন্দর শাড়ি। কি ভাবছো? আমি এটা বলবো। এটা কোনো শাড়ি নাকি? এরকম শাড়ি আমার এই পাড়াগাঁয়ের মেয়ে ছেলেরা পরে। আমি পরি না। ভুলে যাচ্ছে কেয়া, তুমি আজ এই অজ পাড়া গায়ে বউ। তাই বলে যেটা আমার পছন্দ নয় সেটা তো আমি ব্যবহার করবো না। এই সব সময় তুমি বড় আগে হে করো না কেয়া, তার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তাই নইলে যে তোমাকে অনেক দুঃখ পেতে হবে। দুঃখ পেতে হবে? রানী, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাটা দেখাবে চলো। আমি তো আগেই বলেছি আমি ওসব কাজ বাজ করতে পারবো না। এসব কি বলছো বোরানি? তুমি এবারই বউ, এসব যে তোমাকেই করতে হবে। তোমরা যদি মনে করে থাকো তোমাদের এই অজ পাড়াগাঁয়ের বউগুলোর মতো আমি এক হাত ঘোমটা দিয়ে সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে দাঁড়াবো, এ আমার দ্বারা হবে না। ভুল ভাবছো। এটা যে মেয়েদের শাস্ত্রে আচার বোরানি, নইলে সংসারে অমঙ্গল হয়। ওইসব ধর্মশাস্ত্রের কথা আমি শুনি না, শুনবো না, আর আমি ওসব মানি না। তাই আমাকে বলে ওসব কোনো কাজ হয় না। ভুল করেছো অনন্ত কাকা, তুমি ভুল করেছো। শহরের ওই রং মাখা পালিশ করা শিক্ষিত মেয়েকে এই বাড়িতে বউ করে এনে তুমি নতুন করে দুঃখের বোঝা মাথায় তুলে নিয়েছো। তুমি চুপ করো খোকা বাবু, বোরানি এখন ছেলে মানুষ, পরে সব ঠিক হয়ে যাবে। যে বাসে ঘুম ধরে সে বাসটা যে গোটাই নষ্ট হয়ে যায় অনন্ত কাকা। আরে তোমাকে আমাকে নিয়ে যদি তোমাদের ফ্যামিলিতে এতই প্রবলেম হচ্ছে তাহলে তোমরা তো আমাকে আমার ড্যাডির বাড়িতে দিয়ে আসতে পারো। ছি বোরানি ছি, ও কথা মুখে আনতে নেই। ও একটু বাচাল, কি বলতে কি বলে ফেলে, ওর কথায় রাগ করো না। এই না অনন্ত কাকা, তোমার আর বাবার কাপড় বোরানি কাপড় নিয়ে আসুনি খোকা বাবু। এনেছি, কিন্তু তোমার বউ রানীতে সে কাপড় পছন্দ হয়নি। ঠিক আছে ঠিক আছে, কালকে আমি বোরানিকে সঙ্গে করে নিয়ে গিয়ে দোকান থেকে কাপড় কিনে নিয়ে আসবো। যাই সন্ধ্যাটা দিয়ে আসি। আচ্ছা অনু, তোমাকে সবার জন্য কাপড় কে কিনতে বলেছিল? আজ আমি মাইনে পেয়েছি তাই। তাই মাইনে পেয়েছো তাই তোমাকে সবার জন্য আদিক থেকে করে কাপড় কিনে আনতে হবে? কি বলছো রে? কাজ করতে উপার্জন করতে তোমার কষ্ট হয় না বুঝি? হয়, কিন্তু বাবার প্রতিও তো আমার একটা কর্তব্য আছে। ও কর্তব্য আছে বলে সংসারের পেছনে সমস্ত খরচা করে দেবে, আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই? কেয়া, এখন আমরা দুজন আছি, ভবিষ্যতে আরো দুটো হবে, তাদের কি হবে? হ্যাঁ তুমি এসব কি বলতে চাইছো কেয়া? বাবা, এই সোজা কথাটুকু তুমি বুঝতে পারবে না? সংসারে এবার থেকে খরচ একটু বুঝে সুঝে করবে। অনেক দুঃখ কষ্ট সহ্য করে বাবা আমাকে লেখাপড়া শিখেছে। আজ যতটুকু টাকা ইনকাম করতে পারছি সবই তো ওই বাবার জন্য। আরে বাবা, প্রত্যেক বাবারই কর্তব্য তার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করা। তার প্রতিদানে তুমি তাকে দুবেলা দুমুঠো খাবার দিলে এটাই যথেষ্ট। এর থেকে না, কিছু না। ওই তোমার সুরে সুর মিলে আমি বাবার প্রাণে আঘাত দিতে পারবো না। তাতে হয়তো আমি তোমার যোগ্য স্বামী হতে পারবো না, এটা সত্য। কিন্তু বাবার উপযুক্ত সন্তান তো হতে পারবো। আর এই সান্ত্বনাটাই আমার জীবনে আনবে শান্তি, পরম শান্তি। তুমি অনেক পাওয়ার আশায় তুমি নিজেকে ছোট করো না কেয়া। এই লোভের করাল গ্রাস থেকে মুক্ত হয়ে এই সংসারের মাঝে তুমি আদর্শ নারী হয়ে ওঠো, দেখবে তাহলে তুমি শান্তি পাবে, পরম শান্তি। কথাই কথাই শুধু মানে উপদেশের ফুল ছুঁড়ি। উফ, জীবনটা আমার একেবারে ছারখার হয়ে গেল। ছি। এখন আবার টাকা কি হবে? আমার আপনি ফুরিয়ে গেছে মা। দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন, এটাই কি আপনার জন্য যথেষ্ট নয়? ওইসব নেশার জন্য আমি অত টাকা পয়সা জোগাতে পারবো না। আরে আমার স্বামী একলা উপার্জনে এত বড় সংসারটা চালাচ্ছে, আমাদের তো ভবিষ্যৎ আছে নাকি? সব আপনাদের পেছনে দিয়ে দেবে? বৌমা বললো ওদের নাকি ভবিষ্যৎ আছে। ওই একটা কালো মেয়ে
খোলা আকাশ পেয়ে যাবে, শুরু হবে প্রচন্ড ঝড় বৃষ্টি, আর তাদের গর্গি আনা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, কত ভাগ্য জীবন বোঝাচ্ছি। মানুষের পরিচয় যার আছে মানহু, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করেনি, কেন যে মানুষ তা ভুলে যায়। ও গো দয়াল তোমার এ যে কেমন বিচার, ও গো দয়াল তোমার এ যে কেমন বিচার। ও দয়াল, ও দয়াল, ও দয়াল, ও দয়াল। তো এ কি আপনি কাঁদছেন বাবু? ভুল করেছি অনন্ত, আমি মহা ভুল করেছি, আর সেই ভুলের খেসারত দিতে আমাকে তো চোখের জল ফেলতে হবে। যাকে আমি কাঞ্চন ভেবে গলে আনলাম, আসলে সেই ছোট কাজ ছাড়া আর কিছুই নয়। বাবু আমি চাইনি অনন্ত, সংস্থার মন্দিরে আমি লক্ষ্মী প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে নিয়ে চলেছে সীমাহীন অন্ধকার নরকে। জানি না কি আলী বিধাতা আমাকে কতই দুঃখ দেবে, যতই দুঃখ তাও থাকুক, তবু আমি এই সাদের সাজানো বাগান আমি ভেঙে যেতে দেবো না। আসুক ভূমিকম্প, আসুক ফলো, তবু আমি বিচলিত হব না। বাবু এই ঝড় উঠেছে, এক্ষুনি সমুদ্র জল উত্তাল। মাঝি আমাকে শক্ত করে নৌকা ধরতে হবে, নইলে যে নৌকা ডুবে যাবে। সাবধান মাঝি, মাঝি সাবধান। বাবু ছুটে যাবেন না, আপনার শরীর খারাপ, এখনই বিপদ হবে। ভগবান, আমাদের অনেক আশা সাদের স্বপ্ন তুমি ভেঙে চুরমার করে দিও না ভগবান। বৌরানীকে তুমি সুমতি দাও, আমার সুমতি দাও। বাড়ি আছিস? কে? আরে নিশিত, একেবারে ডুমুরের ফুল হয়ে গেছে দেখছি, কি ব্যাপার? কদিন ধরে ভাবছি তোর সঙ্গে দেখা করব, কিন্তু সময় আর হয়ে উঠছে না। তা বিয়েতে এলি না যে? আরে সেদিন একটু বিশেষ কাজে বাইরে গিয়েছিলাম, বাদ দে সে কথা। তুই বউকে ডেকে আমার সঙ্গে আলাপ করিয়ে দিবি না? হ্যাঁ দাঁড়া দাঁড়া, কেয়া কেয়া, একটু যে শুকো তার উপায় নেই। কি হয়েছে কি? হ্যাঁ কেয়া, এ আমার বন্ধু নিশিত। নমস্কার। নমস্কার। জানো কেয়া, নিশিত আমার অন্তরঙ্গ বন্ধু, বাবার একমাত্র ছেলে, ওই কলকাতায় থেকে লেখাপড়া করছে। হ্যাঁ, তুমি না এই নিশিতের সাথে কিছুক্ষণ গল্প করো, আমার একটা বাইরে কাজ আছে, সেটা সেরে আসি। কখন ফিরবি? খুব বেশি দেরি হবে না রে, তবে আজকে রাতটা কিন্তু তুই এ বাড়িতে থেকে যাস। বেঈমান বিশ্বাসঘাতক, কেন এসেছো এখানে? তুমি বিশ্বাস করো কে, কলকাতা থেকে আসার পরে অসুখে পড়েছিলাম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। পারবে পারবে আমাকে এখান থেকে নিয়ে যে আমার সঙ্গে সংসার করতে? বলো বলো, উত্তর দাও, বলো না পারবে? আমি ঘর সংসার ছেড়ে সব কিছু ছেড়ে তুমি আমার সঙ্গে যাবে কে? হ্যাঁ যাবো। আমি যে তোমায় খুব ভালোবাসি, আমি তোমার সঙ্গে যাবো। কিন্তু আত্মা কিভাবে সম্ভব কে? কেন সম্ভব নয়? আমি যে তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসতাম, আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? এখনো ভালো করে ভেবে দেখো কে? ভালো করে ভেবে দেখতে আমাকে আর হবে না। তুমি 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 বলো না, বলো না, আমাকে নিয়ে যাবে এখান থেকে, বলো। বেশ, আর কিছুদিন অপেক্ষা করো, তোমার গয়না
সেই সঙ্গে সংসার থেকে কিছু টাকা পয়সা গুছিয়ে নাও। বেশ, তাই নেব। কিন্তু কিন্তু তোমাকে ছাড়া আমি আর এখানে একটা দিনও কাটাতে পারবো না। সত্যি বলছো? সত্যি? তাহলে চলো আমার বেডরুমে। এতদিন পরে তোমাকে দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? বলতে ইচ্ছে করছে, এ জীবন মধু ভরে রাখো শুধু, করোনা তো টকনন ছা। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না পারো তোমার। এ জীবন মধু ভরে রাখো শুধু, করোনা তো টকনন ছা। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না পারো তোমার। ও মেরা নাম 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 নাম, রুবি 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 রুবি। ও মেরা নাম 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 নাম, রুবি 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 রুবি। এসো বেলা বেলি, সব খেলা খেলি, কিছু যেন বাকি থাকে না। সব হয় পাওয়া, যেন কোনো চাওয়া, এত রাগ পুষে রেখো না। আর এসো বেলা বেলি, সব খেলা খেলি, কিছু যেন বাকি থাকে না। সব হয় পাওয়া, যেন কোনো চাওয়া, এত রাগ পুষে রেখো না। ও মেরা নাম 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 নাম, রুবি 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 রুবি। এ জীবন মধু ভরে রাখো শুধু, করোনা তো টকনন ছা। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না পারো তোমার। ও মেরা নাম 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 নাম, রুবি 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 রুবি। জবাব দিয়েছি, ওই শয়তানের মুখের ওপর আমি যোগ্য জবাব দিয়েছি। বস্তির হতভাগিনী মেয়েটা আজ মনের সুখে সংসার করছে। ওই লম্বর জীবনে আমি তাকে ভেসে যেতে দিইনি। ভালো কাজে যে এত আনন্দ আছে তা আমার আগে জানা ছিল না। মেয়েটার হাসি ভরা মুখ দেখে গর্বে আমার মুখটা ভরে উঠেছে। ওই কতটুকু আনন্দ পেয়েছো তোমার? ওই জীবনের 16 আনা আনন্দ পেতে হলে আমার সঙ্গে হাত মেলাতে হবে। না, আপনার কোনো কথাই আর শুনবো না। না না, দাসত্ব করতে হবে না। আমি ঠিক করেছি, তোমাকে আমি আমার পার্টনার করে নেব। তাই নাকি? হ্যাঁ তোমার এই তুমি চলে আসা এই কয়েক মাস না অনেক ক্ষতি স্বীকার করতে হয়েছে। আজ আপনি এই কথা স্বীকার করছেন, কিন্তু আপনি সেদিন তো ভাবতেন আপনার ভাগ্যের জন্য সবকিছু হয়েছে, তাই এতটুকু সহানুভূতি আমার প্রতি দেখাননি। জানি আমি তোমার মধ্যে অবিচার করেছি, কিন্তু সেটা বড় করে দেখে আজ তুমি আমাকে ফিরিয়ে দিও না তোমার। আমার অনুরোধ, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। আপনার অনুরোধ আমি রাখতে পারবো না। আমি যে নতুন পথের সন্ধান পেয়েছি আর সেই পথ ধরে চলবো। আর এটাও জানি আমার চরম বিপদের দিনে তারাই আমার পাশে থাকবে। আপনার মতো ঘৃণার মুখ ফিরিয়ে নেবে না। ওই জীবনকে তুমি কতটুকু চিনেছো তোমার? তোমার থেকে আমি অনেক অনেক বেশি চিনেছি। তুমি তাদের আজ অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে চাইছো। তোমার পরিচয় পাওয়ার পরে তোমাকে তারা ঘৃণা করবে। তখন বুঝতে পারবে ওই জীবনের কতখানি ভুল তুমি করেছো। হ্যাঁ, হ্যাঁ, আর সে ভুল আমি করেছি, আর সেই ভুল যে আমার জীবনকে এলোমেলো করে দিয়েছে। কেড়ে নিয়েছে আমার বাজার সৌধ, দেখে নিয়েছে আমার আশার সৌধ। তোমার
সেদিন যদি আমি আপনার লোনের কালো করাল গ্রাসে পাড়া দিতাম তাহলে আমার জীবনটা মাথা উঁচু করে বাঁচতে পারতাম। যান এখান থেকে বেরিয়ে যান বলছি, আমি আপনাকে সহ্য করতে পারছি না। ঠিকই বলছি তোমার, ভুল করছো তোমার। ওই তোমার জীবন অনেকটা এখনো বাকি। আমার সঙ্গে থাকলে ওই তোমার জীবনে আনন্দে কানায় কানায় ভরে উঠবে। আনন্দ আমি আপনার কাছে আর ধরা দেব না। সদা সহস্র প্রলোভনেও আপনি আমাকে আপনার কাছে আর টেনে নিতে পারবেন না। তোমার এই তামাল চৌধুরী পৃথিবীর আসল রূপটা জেনেছে, চিনেছে। আপনার মতো মানুষদের শয়তানদের মুখোমুখি দাঁড় করিয়ে কৈফিয়ত চাইব। ওই পিয়া ওই বেদ করা নিয়ে কোনোদিন রেসের মাঠে জয়ী হওয়া যায় না। তুমি হবে না। হ্যাঁ, আমি তোমাকে আর কিছুদিন সময় দিচ্ছি, তার মধ্যে তুমি সঠিক সিদ্ধান্ত নেবে। তবে হ্যাঁ, আমার সঙ্গে প্রতারণা করলে আমি তোমাকে কিন্তু এত সহজেই ছেড়ে দেব না। কি করবেন? তোমার জীবন গাড়ির চাকা আমি চিরতরে স্তব্ধ করে দেব। মৃত্যু ভয়ে আমি ভীত নই আরিত্য শেখর গাঙ্গুলি। তুমিও বাঁচতে পারবে না। বুকের রক্ত দিয়ে তোমাকে তোমার মহাপাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আর সেটাই হবে ওই অপরাধের উপযুক্ত শাস্তি। বাবু আপনি হ্যাঁ, আমাকে যে এখানে কোনোদিন আসতে হবে আমিও স্বপ্নেও ভাবতে পারিনি। অথচ ওই বাবার গতিবিধির উপর লক্ষ্য রাখতে গিয়ে আমাকে এখানে আসতে হলো। তোমাদের সব কথাই আমি ওই বাইরে দাঁড়িয়ে শুনেছি। ছোট বাবু আমার বাবার হিং চক্রান্ত তোমাকে নামিয়ে এনেছে নরককুণ্ডে। এই চরম সত্য আজ আমি আবিষ্কার করলাম। আমি আরো আশ্চর্য হচ্ছি যে তোমার মধ্যে যে মনসত্ব আছে আমার বাবার মধ্যে তা ছিটে ফোটাও নেই। অথচ বাবাকে নিয়ে আমার গর্বের অন্ত ছিল না। ছি ছি ছি, এতদিন আমি একটা ওই হীন মানুষকে পুজো করে এসেছি। কি বলছেন ছোট বাবু? বুঝবে না, আমার অন্তরে ব্যথা তুমি বুঝবে না। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হতো আমি বোধহয় শান্তি পেতাম। না না, এত ভেঙে পড়বেন না। পারছি না, আমি যা সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আমার অতি বড় বিশ্বাসের ঘরে ওই আগুন ধরিয়ে দিয়েছে আমারই পিতা। এ লজ্জা, এ তুচ্ছ গেলানি আমি কোথায় লুকাবো বলতে পারো? ছোট বাবু এতদিন আমি যে জেনে এসেছি সব মিথ্যে, সব ভুল। ওই একই ছাদের নিচে পাস করে আমি চিনতে পারিনি বাবার আসল রূপ। ন্যায় নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে সে যে পাপের সমুদ্রে ভেলা ভাসিয়েছে এই সত্যতা জানতে আমার অনেক দেরি হয়ে গেল। ছোট বাবু এইসব কথা জানার পরেও নিশ্চয়ই আপনি আমাকে ঘৃণা করছেন বুঝি? না না, তোমাকে ঘৃণা করবো কেন? ঘৃণা তো তারই প্রাপ্য। তোমার যে অভাবে সুযোগ নিয়ে তোমাকে নরককুণ্ডে নামিয়ে এনেছে, তুমি তার লোভে চুমুক আসছে অসহায়ের মতো গলা বাড়িয়ে দিয়েছো। আজ আজ সে তোমার সাত স্বপ্ন সব নির্মম ভাবে খুন করেছে। ছোট বাবু, আমার পাঠ্য জীবনের রঙিন স্বপ্নগুলো বাস্তবের কঠিন আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। তখন তো আমি জানতাম না স্বপ্ন আর বাস্তবের মধ্যে এতখানি তফাৎ। নইলে আমি স্বপ্ন দেখতাম না। ওই মানুষের জীবনে স্বপ্ন তো থাকবে, কারো সেই স্বপ্ন সার্থক হয় আবার কারো হয় না। তাই বলে জীবনটাকে অত ছোট করে দেখো না, তাদের শুধু দুঃখই পাবে। তুমি আমাকে এতখানি ছোট বাবু, ওই কর্মের মানুষকে মহান করে তোলে, অনেক না পাওয়া দুঃখ ভুলিয়ে দেয়। তুমি সেই মহৎ কর্মের মধ্যে নিজেকে লিপ্ত করো, তা তুমি সুখে হবে, আনন্দ পাবে। জানি, আমি জানি ছোট বাবু, শত চেষ্টা করলেও আমার হারানো অতীত আমি ফিরে পাবো না। অতীতের সেই মধুর স্মৃতি মনকে আমার আজও ভরাক্রান্ত করে তোলে। কে কে ওখানে দাঁড়িয়ে জল ভরা চোখে বাবা বাবা তুমি আজও কাঁদছো?
হ্যাঁ, কাঁদবেই তো। তুমি চেয়েছিলে তোমার ছেলে মানুষের মতো মানুষ হোক। কিন্তু কিন্তু পারিনি বাবা, আমি পারিনি। তোমার আদর্শকে খুন করেছি বাবা, বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো বাবা। তোমার দেখানো পথে আমি চলতে চেয়েছিলাম, আমি চাইনি চাইনি আমি এই অভিশপ্ত জীবন। তুমি কাঁদছো তামালদা? কতটুকু কতটুকু তুই দেখতে পাচ্ছিস রে অরুণ? এর চেয়েও বেশি কান্না আমার এই ছোট মুখটার মধ্যে লুকিয়ে আছে। তামালদা সততা নেই নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এই ঘুমধরা সমাজ আমাকে প্রতিনিয়ত ব্যঙ্গ করে তুলে দিয়েছে আমার মুখে দুঃখের পাহাড়। তাই তো আজও আমায় বাধ্য হয়ে এই নরকের অন্ধকারে। জানিস অরুণ, আমার এই অধঃপতন দেখে আমার অতৃপ্ত আত্মা আজও টুকরে টুকরে কেঁদে বেড়ায়। আশ্চর্য, আমি আপনাদের জানতাম তুমি স্বেচ্ছায় পথে এসেছো। বেকার জীবনের অভিশাপ আর এই মানুষের তীব্র ঘৃণায় আমাকে এই পথে নামিয়ে এনেছে। অনার্স গ্রাজুয়েট হয়েও আমি একটা বই বেড়ার চাকরি চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে দয়া করেনি, সবাই আমাকে প্রত্যাখ্যান করেছে। আমার চোখের সামনে আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেল। আমি উপযুক্ত সন্তান হয়েও আমি আমার বাবার মুখে এক ফোঁটা ওষুধ তুলে দিতে পারিনি। তামালদা বাবাকে চিতায় তুলে দিলাম, আর চিতার পাশে দাঁড়িয়ে কঠিন শপথ নিলাম আমার বাবার অকাল মৃত্যুর জন্য যে দায়ী বর্বর সমাজ ব্যবস্থার মুখে মুঠো মুঠো টাকা রোজগার করেছি, কিন্তু আমার বাবাকে তো আমি আর কোনোদিন ফিরে পাবো না, কোনোদিন না। তোমার দুঃখের সান্ত্বনা জানার ভাষা আমার জানা নেই তামালদা। এই মানুষের পৃথিবী, মানুষের সব থেকে মূল্যহীন, তাই এক শ্রেণীর মানুষকে সবসময় কেটে বেড়াতে হয়। অরুণ, আমিও তো কোনোদিন ভাবিনি আমার সন্ন্য সাধনার অকালে মৃত্যু ঘটবে, অথচ বাস্তবে তাই ঘটে গেল। মানুষের একটু সহানুভূতি, একটু ভালোবাসা পেলে আমার জীবনের দিক বদলে যেত। আজ আমাকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো না। মাঝে মাঝে মনে হয় আমার এই ঘৃণিত জীবন শেষ করে দিই, কিন্তু পারি না। অসহায় দুটি ভাইয়ের করুণ মুখ আমাকে সবসময় তাড়া করে বেড়ায়। এত সহজে মৃত্যুকে আলিঙ্গন করবি কেন বল? এই অভিশপ্ত জীবন নিয়ে তো আমাদের বেঁচে থাকতে হবে। মনে গিয়ে আমরা আর নতুন করে পরাজয় স্বীকার করবো না। বল, কথা দে আমাকে, নিজেকে আত্মহত্যা করে কোনোদিন শেষ করে দিবি না। আমাকে তুমি অতখানি ভালোবাসো তামালদা, আমি তো তোমার আপন কেউ নই। ওরে, রক্তের সম্পর্কটাই বুঝি বড় সম্পর্ক, এর বাইরে কি আর কোনো সম্পর্ক গড়ে ওঠে না। তামালদা আমি যে তোকে ভাইয়ের মতোই ভালোবাসি রে অরুণ। তুমি আমি জানি তুইও আমাকে খুব ভালোবাসিস, বল সত্যি কিনা? সেই জন্য তো আদিত্য শেখর গাঙ্গুলির চোখকে ফাঁকি দিয়ে আমি তোমার সাথে দেখা করতে আসি। ওই শয়তানটা শুধু তোমার প্রতি অভিযান করেনি, আমাকে নিয়ে এসে না না আর বেশি দিন তার দাবার বুড়ে থাকবো না। ওই শয়তানটা থেকে সম্পর্ক ছিন্ন করে আমি তোমার কাছে চলে আসবো। আর সেদিন যেন তুমি আমাকে দূরে ছড়িয়ে দিও না তামালদা, দূরে ছড়িয়ে দিও না। অরুণ, তোমার মতো আমিও নিত্য নিঃস্ব অসহায় সর্বহারা মানুষের পাশে দাঁড়াতে চাই, তাতে আর কিছু না পেলেও জীবনে রাখতে দিন অন্তত কিছুটা শান্তি পাবে। আমাদের স্বপ্নের কারাগার কিনারায় পৌঁছাতে পারেনি ওই আদিত্য শেখর গাঙ্গুলির স্বপ্নের খেয়া মাছ দরিয়ায় ডুবে যাবে। স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হবে না। কে তুই?
চেহারায় মানুষ, চিন্তায় মানুষ, অবশ্যই আকাঙ্ক্ষার ভালোবাসার মানুষ, তবুও আমি মানুষ নই, ওই মানুষের ভগ্নাংশ। কি বলছেন আপনি? পাগলের কথা তুমি বুঝতে পারবে না বাবা, তবে সত্যই সত্যই আমি পাগল নই। ওই প্রফেসর বন্ধুর বিশ্বাসঘাতকতায় প্রফেসর চয়ন সেন আজ পাগল। বন্ধুর বিশ্বাসঘাতকতায়? আমার স্ত্রী মায়া ছিল সুন্দরী, সে যখন লাল বেড়ে শাড়ি পরে গলায় কাপড় দিয়ে ওই সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিত, তখন তাকে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতো লাগতো। তারপর? একদিন এক বন্ধুর বাড়ির নিমন্ত্রণে গিয়েছিলাম, বাড়ি ফিরে এসে দেখে আমার মায়া ওই বিষকে বাড়িতে পড়ে আছে, আর তার মুখের ওপর 2 বছরের অবস্থিত ওই বড় মায়ের মুখের উপর দুধ পান করছে। ও ভগবান! কিছুক্ষণ পর ছেলেটাও মারা গেল। একই সিধাই সাজিয়ে দিলাম আমার মায়ের কখন সোনা মানো। সিধা দাও 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 করে জ্বলে উঠলো, আর তাতে পুরে ভস্মীভূত হলো আমার মায়ের কখন সোনা মানো। কিন্তু আপনার স্ত্রী বিষ খেলো কেন? কিছুদিন পর ডায়েরির পাতায় পেলাম মায়ের মৃত্যুর দিন মায়ার লেখা একটা চিঠি। কি লেখা ছিল সেই চিঠিতে? আমার একটা বান্ধব বন্ধু বলপূর্বক মায়ার ইজ্জত নষ্ট করেছিল, তাই মায়া ওই পাপক আমাকে দেখাবে না বলে বিষ খেয়ে পৃথিবী ছেড়ে চলে গেল। ওই মায়া চিঠিতে লিখে গেছে আমি যেন সেই শয়তানকে ক্ষমা না করি। সেই আমার শেষ ইচ্ছা পূরণ করার জন্য সেই শয়তানকে আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কে? মায়া আমার দিকে কটক দৃষ্টিতে তাকিয়ে আছে। অপেক্ষা করো মায়া, অপেক্ষা করো, ওই অপরাধের উপযুক্ত শাস্তি আমি দেবই দেব, দেবই দেব। আশ্চর্য! নিজের দেহের জৈবিক পদার্থ চরিতার্থ করতে বন্ধুর পত্নীর দিকেও হাত বাড়াতে পিছু হাতে না। না না, সে মানুষ নয়, সে একটা নারী লোভী জানোয়ার। যে জানোয়ারের উপযুক্ত শাস্তি হওয়াই উচিত, হওয়াই উচিত। সত্যি বলছি নিশ্চিতা, স্বামী সংসার পেয়েও আমি তৃপ্ত হইনি। আমি যে স্বপ্ন দেখেছিলাম তোমার সঙ্গে একটা ছোট্ট সংসার গড়বার। তোমাকে আমি এখান থেকে নিয়ে যাবো কে লক্ষ্মীদি, আর কিছুদিন অপেক্ষা করো। সত্যি সত্যি বলছো নিশ্চিতা? এই তোমাকে ছুঁয়ে বলছি। জানো তো নিশ্চিতা, আমার খুব ভয় করে যদি যদি তুমি আমাকে ছেড়ে আবার দূরে কোথাও চলে যাও। তোমাকে ছেড়ে আমি কোথাও শান্তি পাবো না কে? যাক, কিছু টাকা পয়সা গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে 2000 টাকা আছে, এই টাকাটা রেখে দাও। যত তাড়াতাড়ি পারো আরো কিছু টাকা গুছিয়ে নাও। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, আমি যে রোজ এমন সময় তোমাদের বাগানের পাশে আসি, বাড়ি কেউ সন্দেহ হয় না তো? সন্দেহ করলে তাতেই বাজি, আমি কাউকে কেয়ারই করি না। আমি কিন্তু তোমাদের তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখি। কে আপনি? ইতিহাস, ইতিহাস? হ্যাঁ আমি একালের ইতিহাস। কি বলছেন আপনি? যা ঠিক তাই বলছে। ওই বাল্মীকি মুনি রচনা করেছিলেন রামায়ণ, ব্যাসদেব রচনা করেছিলেন মহাভারত, বিদেশে কজনরা রচনা করেছিলেন সেকালের ইতিহাস আমি রচনা করব এই কুন্তলের মানুষের কীর্তি কলাম নিয়ে একালের ইতিহাস। পাগলের গোলাপ ফুলবার। আমি পাগল, তবে তোমাদের মতন প্রেমের খেলায় আমি পাগল নই। কি বলছেন আপনি? রোজই তোমাদের এমনি সময় দেখি এখানে প্রেম নিবেদন করতে। বলো তো নারী, নিজের স্বামী থাকতে পরপুরুষের সাথে প্রেম নিবেদন করতে তোমার লজ্জা করে না? তোমার মনুষ্যত্ব চিৎকার করে ওঠে না? চলে যান, চলে যান, আপনি এখান থেকে চলে যান। এটা তোমাদের প্রেমের কুঞ্জ নয় যে সরে যাব, এটা রাস্তা। আজকে ভাবতে অবাক লাগে আজকের সমাজ কত নিচে নেমে গেছে। মেয়েরা গ্রামে বাসে হোটেলে
পিকনিকে বেস্ট অফ জামা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, সে বলে তাদের চেনাই যায় না। ওই কাপড় নষ্ট হওয়ার ভয়ে পায়ে আলতাও পরে না। স্মৃতিতে সিঁদুর না দিলেও আমরা কিন্তু চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক খুব ভালো করে দিতে জানি। আজকে সমাজে এই তো রীতি। হ্যাঁ, তোমার আমার মতো মানুষকে নিয়েই তো সমাজ, তবে সব থেকে আমরা কেন সমাজকে উন্নত করতে পারি না বলো, জবাব দাও। পাগলের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার আমাদের কোনো ইচ্ছেও নেই আর সময়ও নেই। চলো নিশিতা। না না, তোমরা যেও না, আমি চলে যাচ্ছি। শুধু যাবার সময় একটাই কথা বলে যাই নারী, তুমি যে পথে চলছো সেই পথ বড়ই পিচ্ছল। ওই বোনের পথকে বিশ্বাস করো, তবে এই শয়তানটাকে বিশ্বাস করো না। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এবার আমি যাই গে। কাল আসবে তো? ঠিক আছে, গুড বাই। বাই। ওই পাগলের কথাগুলো শুনে মনে হচ্ছে আমি কি সত্যি ভুল পথে পা দিয়েছি? না না, ভুল পথে কেন পা দেবো? আমি তো নিশ্চিতকে খুব ভালোবাসি, আর যাকে মন দিয়েছি তার থেকে মন ফিরিয়ে নেব কেমন করে? না, আমার জন্য তুই অনেক করেছিস রাকেশ। ওই স্কুল উদ্বোধনের দিন সবার মুখে মুখে শুধু আমারই নাম শোনা গেছে। ওহো, তখন যে আমার কি আনন্দ হচ্ছিল তোকে বলে বোঝাতে পারবো না। তাহলে তুমি খুব খুশি হয়েছো মামা? খুশি মানে জীবনে যে এতখানি আনন্দ থাকতে পারে আমি আগে জানতাম না। জেনেছো যখন, তখন তোমার জমানো টাকা তুমি সৎ পথে ব্যয় করো মামা, দেখবে অনেক আনন্দ তুমি পাবে। করবো রে করবো, তুই যখন আমার চোখ খুলে দিয়েছিস তখন তোর কথা মতোই আমি চলবো। তা হ্যাঁ রে, রত্নার সঙ্গে আমার বিয়েটা আর কিছুদিন জাগরে মামা। না না, আমি আর দেরি করতে রাজি নয়। এই সামনে শুভ দিনে আপনারা যখন রাজি হয়ে আছে, মানে বর্ষার আগে, ওই জ্যৈষ্ঠী মাসের আগে আমি বিয়েটা সেরে ফেলতে চাই। সে কি এত তাড়াতাড়ি? সে তুই বুঝবি না, শুভ কাজে বিলম্ব করা ঠিক নয়। তা বলছো ঠিক, কিন্তু মামা তারিণী গুলোর অবস্থা তো তোমার অজানা নয়। মেয়ের বিয়ের কি একটা খরচ আছে? মানে ঘর খরচা, মানে যাই হোক দায় ছাড়া বলছে মেয়েকে সম্প্রদান করলে সে আমি মেনে নিতে পারবো না। বন্ধুদের নিয়ে যাব, আনন্দ করব, ফুর্তি করব। আরে বটেই তো, বটেই তো, নিশ্চয়ই করবি বাবা। 5টা নয়, 10টা নয়, আমি তোর একমাত্র মামা। তুমি করবে? হ্যাঁ, এই নে 5,000 টাকা। এই টাকায় ওই তারিণী বাড়ির আলোয় বন্যা বয়ে দিবি, হব তো বসাবি, বরযাত্রীদের ভালো ভালো খাওয়ার আয়োজন করবি, লাগে টাকা আরো দেব। তুমি ওই তারিণী মুখুজ্জের কেউ যেন বদনাম না করতে পারে। এতকাল সে আমার শত্রু ছিল ঠিকই, কিন্তু সে এখন আমার শ্বশুর হতে চলেছে, তাই তার বদনাম মানে আমারও বদনাম। বল, আমি ঠিক বলিনি? ঠিক মানে একেবারে খাঁটি সত্য বলেছো মামা। সত্যি তো, শত্রুতা মান মর্যাদা বজায় রাখতে উপযুক্ত জামাইকেই তো এগিয়ে যেতে হবে। শোন, 5 ভরি সোনার নতুন ডিজাইনের গয়না করতে দিয়েছি, তাই নাকি? দেব না? আমার বইয়ের গলায় গয়না থাকবে না, লোকে দেখে ভাববে কি? ঠিকই তো, গয়নাগুলো তাহলে ওই বিয়ের দিন সকালে তোর হাত দিয়ে পাঠিয়ে দেব। ওহো, তখন যে আমার কি আনন্দ হচ্ছিল আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমি ঠিক যেমনটি চেয়েছিলাম তেমনটি হচ্ছে। কি বলবো মামা, নইলে তোমার এই মহত্বের জন্য তোমাকে আমি প্রাণ খুলে আশীর্বাদ করতাম। হে 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 হে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও, তোমার এই সুমতি জীবন চিরকাল থাকে। ওরে থাকবে রে, থাকবে।
দেখবি বিয়ের পরে আমার আরো পরিবর্তন হয়েছে। সেটাই তো চাই। এই বিংশ শতাব্দীর গুণধর সমাজে আমি একটা উজ্জ্বল স্থাপন করতে চাই। মানুষের মতো দেখতে হলে মানুষ হওয়া যায় না, মানুষের সমাবেত হতে পারলে তবেই এই মনুষ্য জীবনের সার্থকতা, নইলে মানুষে আর পশুতে কোনো তফাৎ নেই। তাকে আমার সামনের গাড়িটা আসার প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে চলেছে, আর কিছুটা পথ অতিক্রম করতে পারলে আমার স্বপ্ন সাধনা সার্থক হবে, আমার পূর্ণ হবে জীবনের চাওয়া। আলো ঝলমল করছে, নহবত বাজছে, আর আমি বসছে যে উকি আলো হঠাৎ নেমে গেল কেন? নহবত সুর শোনা যাচ্ছে না কেন? কে 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 ওই ছেলেটা রত্নার হাত ধরে বাসর ঘরে ঢুকছে যে? না না না, আমার হাত ধরে তো বাসর ঘরে ঢুকবার কথা। উকি রত্না আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল কেন? রত্না, ও রত্না! এখন হাজার ডাকলেও সারা পাবেন না হুজুর, আগে বিয়ে হোক তারপরে আপনাটাকে সারা দেবে। শোনো বেলা, বলুন হুজুর। না না, এ কথা তোমায় আমি বলতে পারবো না। হুজুর যদি আপদ থাকে তাহলে আমি জোর করব না। বিলাস, তুমি আমাকে বিশ্বাস করো। নিশ্চয় করি, আমার ভাগ্যের জোরে যে আমি আমার সচিবালাকে স্ত্রী রূপে পেয়েছি। কি বলবো হুজুর, স্বামী ছিল মস্ত বড় ধনী, অথচ সেই স্বামীকে ছেড়ে সচিবালা আমার মতো গরিবের ঘরে। তাহলে তুমি সেকেন্ড মাল পেয়েছো? কি বলবো হুজুর, সচিবালা আমার রূপে মুগ্ধ হয়ে ও স্বামীর ঘর ছেড়েছিল, আমি তাকে ফিরিয়ে দিতে পারি না, তাহলে যে আমার অপরাধ করা হবে। ও কি শোনালে বিলাস, আমার ডাক ছেড়ে দে, কানতে ইচ্ছা হচ্ছে। কাঁদছেন কেন হুজুর? ভয়ে রত্না হয়তো আমাকে কোনোদিন ছেড়ে। কি যে বলেন হুজুর, আমি আপনাকে হলফ করে বলতে পারি আপনার স্ত্রী শুধু আপনাকেই ভালোবাসবে। কি করে বুঝলে তুমি? আপনাকে দেখে স্বামী অন্ত প্রাণ, স্বামীরা স্ত্রীতে কোনদিন ত্যাগ করে না, এই আমার কথাই ধরুন না। আমি আমার সচিবালাকে ভালোবাসা করে ডুবিয়ে রেখেছি, তবেই তো সে অন্য কোনো পুরুষ দিকে চোখ তুলেও তাকায় না। ভালোবাসা? আমিও রত্নাকে খুব ভালোবাসবো। ছোট বিলাস, বলুন হুজুর। অত দূরে কেন, আমার কাছে এসো। এ, 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 আপনাকে কোনো চিন্তা করতে হবে না হুজুর, ভালোবাসার বীজ মন্ত্র আমি আপনাকে শিখিয়ে দেবো। সেই বীজ মন্ত্র আপনি সকাল সন্ধ্যা জপ করবেন, তাহলেই দেখবেন আপনার শুধু আপনার মূর্তি ধ্যান করবে। সত্যি বলছো বিলাস? আমি মিথ্যা বলি না হুজুর। তাহলে আর দেরি করো না, ওই ভালোবাসার বীজ মন্ত্র আমাকে শিখিয়ে দাও। বেশ, আমার সঙ্গে সঙ্গে বলুন। কি বলবো? হরে রত্না, হরে রত্না, রত্না রত্না, হরে হরে, হরে রত্না, হরে রত্না, রত্না রত্না, হরে হরে, হরে রত্না, হরে রত্না, রত্না রত্না, হরে হরে। সত্যি নিশ্চিতা, আজকের ফিল্মটা যা ছিল না, নাচে গানে ভরপুর। ও ওয়াও! তোমাদের বৈঠকখানে এসে গেছি, হ্যাঁ? এবার আমি যাই কেয়া, তুমি আস্তে আস্তে বাড়ির ভিতরে যাও, নইলে অনুপ জানতে পারবে। আরে জানতে পারলে বয়ে গেল, আমি কাউকে কেয়ার করি না। তুমি তুমি আজকে চলো না, আমাদের বাড়িতে থাকবে, চলো না। সত্যি সত্যি আজ তোমার ড্রিঙ্ক করা বেশি হয়ে গেছে কি? ধ্যাৎ, মোটেও না। বৌমা, তুমি না এই বাড়ির বউ, ঘরের লক্ষ্মী, কোথায় তোমার ছোঁয়ায় এই সংসারে সুখ শান্তি ফিরে আসবে? তুমি কিনা মদকে পরপুরুষকে প্রেম নিবেদন করছো। ছি ছি ছি। বাবা, আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আর কোনোদিন করবো না বাবা। আমাকে ওঠো মা, ওঠো। বাঁচাও! কে আছে? বাঁচাও! কি হয়েছে? কি হয়েছে কেয়া? তোমার বাবা, আমি আমি সিনেমা দেখে ফিরছিলাম, আর তোমার বাবা নারী নবী জানোয়ারের মতো আমার। ও ভগবান! তোমার বন্ধু যদি সময় মতো না আসতো, তাহলে তাহলে আজ বোধহয় আমার ইজ্জতের উপর হামলা হতো। আমি তোর কাছে আসছিলাম।
হঠাৎ চেঁচামেচি শুনে ছুটে এলাম, এসে যা দেখলাম, না না সে কথা আর বলতে পারবো না। কাকা বাবু যে বুড়ো বসে এরকম বিব্রতি দেখবো তা কল্পনা করতে পারিনি। বলো বাবা বলো, বন্ধু যখন বলছে আর তোর বৌমা যখন বলছে চন্দ্র সূর্য মতো সত্য, কি সত্যি? চুপ, ও কথা শুনতে চাস না। ও কথা শুনলে এক্ষুনি আকাশ থেকে বেনামাইয়ে তোর মাথায় বজ্রঘাত হবে। বাবা না না, আমার মতো পাপীকে বাবা ডাকিস নি। হ্যাঁ, আমি পাপী। কি হলো আপনার, অমন করছেন কেন? ও তুই বুঝবি না অনন্ত, ও তুই বুঝবি না। একটা আগুনের ফুলকি, একটা গলিত সবের কান্না। বাবু অনন্ত, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি না তো, আমি জীবিত না মৃত। Hello. ঘরের শিক্ষিত মেয়েকে আমি ঘরের বৌমা করে রেখেছিলাম। সেই শিক্ষিত বৌমা আমাকে নারী লোভী জানোয়ার। বাবা ও দয়া ও দয়া কে বা আপন কে বা যে এ ভব সংসারে চোখের জলে একটি কথা জানাই তোমারে। বাবা চোখের জলে একটি কথা জানাই তোমারে। ও দয়া ও ও দয়া তুমি কালো যার লাগি সে তো কাঁদে না। সুখের মাটি জেলে তোমায় সুখ তো দিলে না। তুমি কাঁদো যার লাগি সে তো কাঁদে না। সুখের বাতি জেলে তোমায় সুখ তো দিল না। তুমি একা থাকবে পড়ে, তুমি একা থাকবে পড়ে দুঃখেরই আধারে। চোখের জলে একটি কথা জানাই তোমারি। চোখের জলে একটি কথা জানাই তোমারি। বাবা তোর বাবা মরে গেছে রে, তোর বাবা মরে গেছে। বাবা সাবধান বিশ্বনাথী, নবদশের মানুষ, তোমরা সবাই সাবধান। তোমরা যেন কেউ শহরের শিক্ষিত মেয়েকে ঘরের বউ করে না, তাহলে কিন্তু তোমার অবস্থা আমার মতনই হবে। আপনি শান্ত হন বাবু, আপনি শান্ত হন। শান্ত হতে পারছি না অনন্ত, আমি শান্ত হতে পারছি না। এই বিংশ শতাব্দীর পৃথিবীটা সারাদিন কোথায় যাবেন কর্তা বাবু? অনেক দূরে, সেখানে আমাকে নারী লোভিয়ার জানোয়ার বলে জানবে না। কর্তা বাবু, বৌমা তোমাকে আমি অভিশাপ দিয়েছি। তোমার যে মুখে তুমি পাপ আদার উচ্চারণ করেছো, তোমার সেই মুখ না না, তুমি যে আমার বৌমা ঘরের লক্ষ্মী, চলন পথে হয়তো অনেক শাসন করেছি, চীনের জাতিতে অনেক শাসন করেছি, সেই সব তুমি ভুলে যাও বৌমা,
সেসব তুমি ভুলে যাও। একটা একটা করে পয়সা জমিয়ে নাতি নাতনি মুখ দেখবো বলে এই সোনার বালাটা গড়িয়েছিলাম। এটা তুই রাখ বাবা, তোর ছেলে মেয়ে হলে এটা হাতে পরিয়ে বলবি তোর এই নারী লোভী জানোয়ার দাদু সামান্য উপহার দিয়ে। যেও না বাবা, শোনো কথা শোনো বাবা। তোমার ডাকে আর ফিরে আসবে না ভোগাবাবু, আমিও চলে যাচ্ছি। তোমার মন থেকে আমাদের স্মৃতি মুছে ফেলো। এই কুয়াশার মাঝে আমি দিশেহারা হয়ে পড়েছি। এই কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছুই চিন্তা করতে পারছি না। দেখলে তো নিশিতা কেমন চাল চালাও। আরে বুদ্ধি আছে বলে তো এখন সবার চোখ ফাঁকি দিয়ে তোমার সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছি। চমৎকার দিয়া চমৎকার। ওই প্রেমের অভিনয় তো খুব ভালোই করতে পারো দেখছি। এবার আমি খুব বুঝতে পেরেছি। বল শয়তানি, কেন তুই আমার বাবার মাথার উপর ওই মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিলি? বল, জবাব দে। বেঈমান, বিশ্বাসঘাতক, ওই বন্ধুত্বর মুখে করে তোকে এখানে অভিনয় করতে হবে না। আমার সামনে ওকে অপমান করবে না। যা, এই মুহূর্তে তুই ওই শয়তানের হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যা। ওই তোর মতো গণিকার মুখ আমি আর দেখতে চাই না। কি বললে? আমি কণিকা? হ্যাঁ, তুই গণিকা। শিগগির যা, নইলে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো। আরে রাখো তোমার লাঠি। আমার রূপ থাকলে না তোমার মতো পুরুষের অভাব হবে না। হ্যাঁ, যা। সংসারের সব দায়িত্ব ওই শয়তানিটার হাতে দিয়ে কি ভুল আমি করেছি। বাবা, অনন্ত কাকা, তোমরা যেখানে থাকো আমি তোমাদের পায়ে ধরে ফিরিয়ে আনবোই আনবো। নিচে ঘুমিয়ে পড়েছে এই সময় খেয়ে অনন্ত ভাবে তার কথা বাবু রাস্তা থেকে খাবার কুড়িয়ে কাটছে। বাবু আমাকে ফেলে আপনি উঠে এলেন কেন? হ্যাঁ তাই তো আপনার কিছুই নয়, ওই দেখি এই যে খাবারের পাতা ধরা পড়ে গেল। বলুন কোথায় পেলেন? না আমাকে বলুন, চুপ করে থাকবেন না, বলুন বাবু বলুন। তোর কাছে লুকাবো না অনন্ত, তোর কাছে লুকাবো না। এই ভদ্রলোক খাবার খেয়ে ডাস্টবিনে পাতাটা ফেলে দিয়েছিল। খোদার জ্বালায় সহ্য করতে না পেরে রাস্তা থেকে ডাস্টবিন থেকে খাবারটা কুড়িয়ে খাচ্ছিলাম। ও ভগবান, অনিষ্টে কি নির্মম পরিহাস। যে জীবন চৌধুরীর বাড়িতে 6 মাস আগে আনন্দের হাট বসেছে, সেই জীবন চৌধুরী রাস্তা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। বাবু পারছি না রমন্ত, আর আমি পারছি না। আমাকে একটুকু বীজ জোগাড় করে দিতে পারবি? আমি মরতে চাই, এই কলঙ্কের বোঝা নিয়ে এই বিষাক্ত পৃথিবীতে চাই, আমি বেঁচে থাকতে চাই না। জানি আপনার দুঃখের বোঝা অনেক ভারী হয়ে গেছে, তাই বলে আপনাকে মরতে দেব না। আমি মরবই গো, যাই, আমাকে অনেক পয়সা রোজগার করতে হবে। বাবা, অনন্ত কাকা, কে যেন ডাকছে মনে হচ্ছে। বাবা, অনন্ত কাকা, আজ 3 দিন তোমাদের তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কে? অনুপ? হ্যাঁ বাবা, চলো বাড়ি ফিরে চলো। বাড়ি তো আমার নেই বাবা। তোমার বাড়ি তোমারই আছে বাবা। তুই বাড়ি ফিরে জানো, এই কলঙ্কের বোঝা নিয়ে আমি সেই বাড়ি ফিরে যাব না।
ওই মিথ্যে কুয়াশায় সত্যের সূর্য ঢাকা পড়েছিল বাবা। সেই কুয়াশা সরে গিয়ে ওই সত্যের সূর্য উদ্ভাসিত হয়ে প্রমাণিত হয়েছে তুমি দোষী নও বাবা, তুমি দোষী নও। অনু সেই শয়তানকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বাবা। ও রানীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ অনন্ত কাকা, ওই আমারই অন্তরঙ্গ বন্ধু নিশীথের সাথে ছিল তার গোপন প্রেম, আর সেই জন্যই তো সে তোমাদেরকে এক বেলা আধ বেলা খাইয়ে টাকা পয়সা সঞ্চয় করেছে, অথচ তোমরা আমাকে তো একদিনের জন্য জানাওনি। সেসব পুরাতন কথা ছেড়ে দাও খোকা বাবু, চল। চলো চলো বাবা, বাড়ি ফিরে চলো। আমার সাথে সাজানো বাগান যেদিন শুকিয়ে গেছে, আর সে নতুন করে সে বাগান আমি সাজাতে চাই না। তুই বাড়ি ফিরে জানো, তুই বাড়ি ফিরে যা। তোমার পায়ে ধরে মিনতি করছি বাবা। আচ্ছা হয় না অনু, তুমি যদি বাড়ি ফিরে না যাও, তোমার চোখের সামনে আমি কিন্তু আত্মহত্যা করব। আর অমত করবেন না কর্তা বাবু, যখন ফিরে নিতে এসেছে তখন বাড়ি ফিরে চলুন। বেশ চল, এবার দেখি ঈশ্বর কি পরীক্ষা নেবার জন্য প্রস্তুত হয়ে আছে। যে ঈশ্বর যতই কঠিন পরীক্ষা নাও না কেন, সব পরীক্ষায় আমি উত্তীর্ণ হব। তোমার কাছে আমি পরাজয় স্বীকার করব না, কোনো মতেই না। শয়তানটা আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে আমাকে এই পতিতালয়ে এনে তুলেছে। এখানে এখানে নাকি নতুন নতুন পুরুষের সঙ্গে শুয়ে আমাকে আমাকে টাকা ইনকাম করতে হবে। সুন্দরী, বাবা বাবা, খুব সুন্দর সেজেছো তো, যেন একটা ফুটন্ত গোলাপ। আর আমি একটা ভবন, একটু একটু করে মধুপান করব। কি চাই এখানে? তোমার দেহ নিয়ে একটু আনন্দ করতে চাই। বেরিয়ে যান, বেরিয়ে যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। কি হলো? আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? যান যান যান, বলছি বেরিয়ে যান এক্ষুনি। চিৎকার করে কোনো লাভ হবে না। একটু আগে বেরিয়ে যেতে বললে না, তাই হাসছি সুন্দরী। এখানে যারা আছে মুখে ফিরে যায় না। এখনো বলছি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। চিৎকার করে কোনো লাভ হবে না, কারণ নিশীথ বাবুকে আমি 500 টাকা দিয়ে তবেই তোমার কাছে এসেছি। কে তুমি? তোর বাপরে সালা, যা এখান থেকে শিগগিরি যা। তবে আবার টাকা দাও। তবে রে সালা, যা ভাগ। ঠিক আছে, দেখে নেব, আমিও দেখে নেব। এর চোখ আমি গন্ড গড়াই তুলবো, তবেই আমার নাম অজয় পেটবাল। এবার কোনদিন পেলে তোকে সালা ছুরি তোকে মারবে। আপনি আপনি কে? খুনি গুন্ডা তাহলে কি আপনিও আমার? না বোন, তোমার ইজ্জত নষ্ট করতে আমি আসিনি। এই মহিলালয়ে সবাই আমাকে ভাই বলে ডাকে। এইখানকার মাস্টাররা তোমাদের মেয়ের মতো মেয়েদের অনেক বিনা পয়সায় ইজ্জত দিতে আসে। সেই অত্যাচার দমন করতে আমি এখানে মাঝে মাঝে ছুটে আসি, কিন্তু এর আগে তো তোমাকে আমি কোনদিন দেখিনি। কে তুমি? আমি একজন ভদ্র বাড়ির বউ। ওই শয়তানটা আমাকে ভালোবাসার নাম করে আমার সঙ্গে অভিনয় করে আমাকে এই পতিতালয়ে তুলে নিয়ে এসেছে। ভুল করেছো বোন, ভুল করেছো। তোমার মতো হাজার হাজার নারী এই পতিতালয়ে, এই ঘরে পতিতালয়ে দিন কাটাচ্ছে। সত্যি সত্যি আজ আমি অনুতপ্ত। বলো বোন, ওই শয়তান তোমার জীবনটাকে এইভাবে খুন করেছে, আমি তাকে উপযুক্ত শাস্তি দেব। না, শাস্তি আমি দেব।
বেশ, এই নাও ছুরি। এই শয়তানটাকে তুমি ক্ষমা করো না বোন। সে বেঁচে থাকলে ওই অনেক নারীকে ঠেলে দেবে ওই পথকে লাভ হবে। তাই এই বিষ গাছকে একেবারে নির্মূল করে দিও বোন, নির্মূল করে দিও। নিশি, তুমি আমার সঙ্গে ঠিক যেভাবে অভিনয় করেছো, আজ আমিও সেইভাবেই অভিনয় করেই তোমাকে মারব। অজয় বাবুকে ফিরিয়ে দিয়েছো কেন? আমি যে তোমায় খুব ভালোবাসি নিশিতা। ও কথা তোমার মুখে অনেকবার শুনেছি, আর নতুন করে শুনতে চাই না। এখন অজয় বাবু আসবে, তৈরি হয়ে থাকো। আমি ঠিক তৈরি হয়ে থাকবো, কিন্তু কিন্তু তার আগে তুমি জানো নিশিতা, আমি তোমায় আজ খুব ভালোবাসতে ইচ্ছে করছে। ছেলে মানুষ কর না কে? ছেলে মানুষ করবো না? ঠিক আছে, জানো জানো আজ আমি তোমায় খুব ভালোবাসবো, জানো, আর বলবো টিং টিং টিকানার রসের খাজানা দেখি না কার কত দাম। থই থই রসেতে কই বুড়ি রসেতে সেজেছে মালাই চমচম। নন্দা ছালে দেন পোড়ালে উড়ি চুপি মির ফাঁদে। যতই ঘুরি ওরা ওড়াতে লাটাই তো আমার হাতে। যতই ঘুরি ওরা ওড়াতে লাটাই তো আমার হাতে। যৌবনের রং যে ঝরেছে মৌমাছিদের মধু চায়। নেশার ঘরে রাতে রাতে ফুল ফোটানোর ধান্দায়। যৌবনের রং যে ঝরেছে মৌমাছিদের মধু চায়। নেশার ঘরে রাতে রাতে ফুল ফোটানোর ধান্দায়। যতই ঘুরি ওরা ওড়াতে লাটাই তো আমার হাতে। যতই ঘুরি ওরা ওড়াতে লাটাই তো অনিতা, মমতা, মন্দিমা, তোমরা সবাই আমার রক্ত দেখে হাসছো। হাসবেই তো। তোমাদের বুঝে অনেক নির্যাতন করেছি। তোমরা দেখো নিশি সেনরা নারী জীবন নিয়ে খেলতে খেলতে কেমন অকালে হেরে গেছে। শয়তানটাকে আমি উপযুক্ত শাস্তি দিয়েছি, কিন্তু কিন্তু এবার আমি কোথায় যাব? আমাকে অনুপ কি আমাকে ক্ষমা করে স্ত্রী স্বীকার করবে? না 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 না, আমি আমি তার পায়ে ধরে ক্ষমা চাইবো। শেষবারের মধ্যে যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি তার পায়ে ধরে ক্ষমা চাইবো। মিথ্যে দিয়ে সত্যকে ঢাকতে পারবো না। সে কথা আমি আপনার কাছ থেকে পেয়েছি স্যার। তার মানে আমাকে জিজ্ঞাসা না করে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। তুমি আমাকে তুমি মনে করে দিচ্ছে অজস্র অপরাধে মনে দিয়ে অপরাধ সমালোচনা করা আপনার সাজে না। তোমার সবার বাদ ছেড়ে যাচ্ছে অরুণ। জানো আমি চাইলে এই মুহূর্তে তোমাকে হ্যাঁ, আমাকে তো তোমার সাথে যা করে থাকে আপনিও তাই করবেন। আর তার বেশি কারো ফলে যে আমার চুরমার হয়ে যাবে।
অরণ! মানুষের চোখের জল যাদের কাছে মূল্যহীন নিজেদের সাথে সবাই বাজে কথা ছাড়, আমি তোকে সাবধান করে দিচ্ছি, ওই তামালের সঙ্গে তুই মেলামেশা করবি না। আপনার এই ন্যায় অন্যায় আদেশ মানতে আমি বাধ্য নয়। আমি হাজার চেষ্টা করলেও ওই চামালদের কাছ থেকে আমাকে পৃথক করতে পারবে না। সে আমাকে ভালোবাসে, আমরা তাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা, ভালোবাসা, শ্রদ্ধা ভালোবাসা আপনাদের এক জায়গায় সম্পত্তি নয়, ওদের সাধারণ মানুষের ভাগ আছে। তাই নাকি? পাখিটার ডানা গজিয়েছে, ওই মুক্ত আকাশে উড়ার আগে ডানা চেটে দিতে হবে। স্যার আপনি এক্ষণে আমার এই ছুরিটা তোর পেটে চালিয়ে দেব, তারপরে ওই মাটিতে পড়ে থাকবে তোর লাশ। আমার ছেলেরা দয়া করে তোর লাশটা ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবে, তারপর তোর লাশটা ভাসতে ভাসতে ওই গঙ্গার এক কিনারায় গিয়ে পৌঁছাবে। শেয়াল সেগুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না না, আমি আপনার পায়ে ধরে মিনতি করছি স্যার, দয়া করে আমাকে মুক্তি দিন। মুক্তি! আমি কথা দিচ্ছি আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, তো দয়া করে আমাকে মুক্তি দিন। মুক্তি! নিশ্চয় নিশ্চয় আমি তোমাকে মুক্তি দেব। যাও, তোমার যেখানে খুশি চলে যাও। যাচ্ছে যাচ্ছে মিশন। তুমি মুক্তি চেয়েছিলে, তাই তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম। হলো না, জীবনের অনেকটা আমার পূর্ণ রেখে দিচ্ছ। ওই ওই বড় জন্মে যদি তুমি আমাকে মানুষ করে পাঠাও, তবে তবে এই শয়তানের দাসত্ব যেন না করতে হয়। এইভাবে আমি বিদ্রোহী কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেব। এবার তোমালকে আমি ওই পৃথিবীর দুনিয়া থেকে সরিয়ে দেব। বাবা, এ কি হলো? কোথায় যাচ্ছ? আমি নরক থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি বাবা। কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার স্বপ্নের অগোচরে যা ঘটে গেছে আমি তো মন থেকে মেনে নিতে পারছি না। কোনো সুস্থ মানুষই বোধহয় পারে না। ওই পুরাকালে ওষুধের দমন করবার জন্য ওই দেবতারা বারবার অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু এই যুগে তা সম্ভব নয়। তাই আমি নিজেকে ওই দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি। ইট কাঠ পাথরের তৈরি এই নিষ্প্রাণ শহরে অনেক কিছুই দেখলাম। এখানে স্নেহ, মায়া, মমতা বলে কিছুই নেই, আছে শুধু প্রতারণা, প্রবঞ্চনা আর ছলনা। তাই আমি নিজেকে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলাম না। কি বলছো তুমি? মনের সঙ্গে অহরহ যুদ্ধ করে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি তো শান্তি পেতে চাই, শান্তি। আর সেই শান্তির সন্ধানে ছুটে যাব ওই বাংলা ছায়াগ্র সবুজ গ্রামে। এখানে দুঃখ থাকলেও আছে শান্তি, আছে ভালোবাসার অমীয় ধারা। সেই ভালোবাসার অমীয় সাগরে আমি স্নান করে মুগ্ধ হব, ওই নিজেকে বিলিয়ে দেবো মানুষের সেবায়। অতুল ধন ঐশ্বর্যের মধ্যে যে শান্তি তুমি পাওনি, সেই শান্তি আমি কুড়িয়ে নেব ওই শিউরি কুঞ্জ সেবাশ্রমে। তাদের মতোই আমি ওই দিন ভেঙারে হয়ে তাদেরই একজন হয়ে বেঁচে থাকবো। আরে না না, এ তুই চলে গেলে আমার এই ধন সম্পত্তি কে ভোগ করবে? এই সবই তো তোর। ওই সূর্যের লোভ থেকে আমি বেঁধে রাখতে পারবেন না বাবা। ওই সূর্যের লোভ আমার আগেও ছিল না, আর বর্তমানে থাকবেও না। তুমি হচ্ছে জেনে অবাক হবে, ওই পুরুলিয়া যাওয়ার জন্য আমি কতদিন মাথায় করে মোট বয়েছি। তুই মোট বয়েছিস? তবুও শান্তি, আমি কাউকে ফাঁকি দিইনি। একটা কথা মনে রেখো বাবা, আত্মপ্রবঞ্চনার যা করে হোক কোনোদিন সুখী হওয়া যায় না। ত্যাগী জীবন, ওই সেবায় মানব ধর্ম। যতদিন ওই চন্দ্র সূর্য থাকবে এই চরম সত্যটা কোনোদিন মিথ্যা হবে না বাবা, কোনোদিনই না। যাস না বাপ, যাস না, কথা শোন। চলে গেল। এ কি?
আমার বুকটা কাকা করছে কেন? ধুমকাই ঝড়ে সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। কে কে তুমি? ইতিহাস, ইতিহাস? হ্যাঁ হ্যাঁ, তোমার কুকীর্তির ইতিহাস। কি বলছো তুমি? খুব অবাক হয়ে যাচ্ছ। ভালো করে ভেবে দেখো তো, সেই 12 বছর আগের কথা। 12 বছর আগে? কই আমার তো কিছু মনে পড়ছে না। মনে করে দেখো, সেই অজয়পুর গ্রামের কথা। অজয়পুর গ্রাম? হ্যাঁ মনে পড়েছে। তবে তুই কি চয়ন? হ্যাঁ হ্যাঁ, তোর ওই সেই অন্তরঙ্গ বন্ধু চয়ন। এ কি চেহারা হয়েছে তোর? তোর ওই শয়তানিতে সেই দিন প্রফেসর চয়ন আজ উন্মাদ। তোর পর প্রতিশোধ নেওয়ার জন্য তোকে আমি 12 বছর ধরে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে। তুই আমায় ক্ষমা কর চয়ন। ক্ষমা? যে অন্যায় তুই করেছিস তার কোনো ক্ষমা নেই। আজ আমি সত্যি সত্যি আজ আমি অনুতপ্ত। অনুতপ্ত বলতে পারিস? কোন অনুতপ্তের বিনিময়ে ফিরে পাবো আমার মায়া আর খোকন সোনা মানিককে? চয়ন চুপ! মুখোশধারী নারী নির্যাতনকারী জানোয়ার, এবার আমি তোকে পৃথিবীর মুখ থেকে চিরদিনের মতো সরিয়ে দেবো। তবেই অতীত আত্মা একটু আমার শান্তি পাবে। নেই মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। তুই আমার দয়া কর চয়ন, তুই আমার দয়া কর। দয়া? যে অন্যায় তুই করেছিস তার কোনো দয়া নেই, মায়া নেই। প্রতিশোধ চাই, প্রতিশোধ। মায়া, তোমার শেষ ইচ্ছা আমি পূরণ করতে পেরেছি। মায়া, সেই বিমান বিশ্বাসঘাতককে আমি পর্যন্ত শাস্তি দিয়েছি। এবার তুমি প্রাণ ভরে আসো, প্রাণ ভরে আসো। হলো না, আমার আশা পূর্ণ হলো না। তোমার তুমি আমার এই শোচনীয় পরাজয় দেখে বিদ্রুপ করতে এসেছো। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। শুধু দুঃখ একটাই, আমার অরুণ আমাকে মুখাগ্নি করবে না। আমার উপর অভিমান করেছে চলে গেল। যাবে? হ্যাঁ যাবেই তো। এই মন্দির অভিভদ্র হলে মন্দিরে গিয়ে দেবতা থাকতে পারে? আপনি অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার দেখছি। ও কি কঠিন এই মৃত্যু যন্ত্রণা, আমি সইতে পারছি না। তোমার অস্তিত্ব যারা স্বীকার করতে চাই না তাদের এইভাবেই তুমি শাস্তি দাও ঈশ্বর, তাদের এইভাবেই তুমি শাস্তি দাও দয়াময়। তবেই তো পৃথিবী গড়ে উঠবে স্বর্গ রাজ্য, শান্তির উদ্যম। এখনো পর্যন্ত ওই কেয়ার কথা মনে পড়লে ঘৃণায় আমার সমস্ত শরীর রিড়ি করে ওঠে। সত্যি সত্যি নারী কত ছলনাময়ী, কত ছলনায় না তারা জানে। কিন্তু কিন্তু একটিবারও সে ভেবে দেখলো না যে পাপ কোনোদিনও চাপা থাকে না, সে একদিন না একদিন প্রকাশ পাবে। স্বামী, কে? কেন কেন এসেছো তুমি এখানে? যাও, দূর হয়ে যাও। জানি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু তাও বলছি দয়া করে আমায় ক্ষমা করে দাও স্বামী, দয়া করে আমায় ক্ষমা করে দাও। স্বামী? কে তোমার স্বামী? না না, আমি তোমার স্বামী নই, তুমি আমার স্ত্রী নও। এইভাবে বলো না, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করে দাও। কেন সহ্য করতে পারছো না? আমিও তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসের প্রতিদানে তুমি আমার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছো। এরপরেও ওই স্ত্রীর অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে তোমার লজ্জা করলো না? হ্যাঁ, লজ্জা করছে, তাই তো তোমার কাছে এসেছি। তুমি আমার স্বামী, আমার লজ্জাতে তোমাকেই ঢাকতে হবে। তুমি আমাকে তোমার মতো করে ভেঙে চুরে আবার ঠিক করে নাও। তোমার পায়ের কাছে আমায় একটু ঠাঁই দাও। না না, তোমার ছলনায় আমি আর ভুলবো না। ওই যে সুখের আশায় তুমি ওই পাপের পথে পা বেরিয়েছিলে, সেই পাপকে সঙ্গে করে তোমাকে বাঁচতে হবে।
এই বাড়িতে তোমার ঠাঁই হবে না। যাও, দূর হয়ে যাও এখান থেকে। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। না না, আমাকে আমাকে তুমি ঘৃণা করে সরিয়ে দিও না। আমি বুঝতে পেরেছি শ্বশুরের ভিটে যে নারীদের কাছে স্বর্গ। আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বুঝেছিস? এই সত্যটা তো বুঝেছিস মা, তাহলে তোকে আর বিয়ে দিতে পারি না। বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, ক্ষমা করে দিন। ওরে বাবা কি মেয়েকে ক্ষমা না করে থাকতে পারে? আমি তোকে ক্ষমা করে দিয়েছি মা। না বাবা, ওই শয়তানের ঠাঁই এই বাড়িতে হবে না। ও যে অসতী। অনু, বৌমার দেহটা অপবিত্র হতে পারে, কিন্তু মনটা নয়, মনটা হচ্ছে দেহের মন্দির। বাবু, বৌরানীকে আর ফিরে দিতে পারবেন না, কিন্তু এখনো দ্বিধা, এখনো সংকোচ, আমাকে আমাকে স্ত্রীর অধিকার দিতে তোমার এখনো দ্বিধা। দয়া করো, দয়া করে আমায় ক্ষমা করে দাও, দয়া করো। চুপ করে বলিস না অনু। ওরে বৌমার চোখের জলে সব পাপ ধুয়ে মুছে গেছে, হতভাগিনী তুমি ক্ষমা কর। ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। ওঠোকে আদর্শ স্ত্রী হয়ে আমি বিরাজ করব, আদর্শ স্ত্রী হয়ে বিরাজ করব। লোভের বশবর্তী হয়ে আমি 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 তোমাদের কত অপমান করেছি, কিন্তু কিন্তু আজ আমি জানলাম স্বামী হলো নারীদের ইহকাল পরকালের দেবতা। তাই তো আমি ওই লোভের ছলে আজকে